আমার এবার ঠিক আছে। দেখো তো আমাকে আবার দেখতে পাচ্ছ কিনা? আমাদের ফেসবুক এত ঝামেলা করতেছে, তখন কারেন্ট চলে গেছিল, আবার চলে আসছে কারেন্ট। দেখো তো এবার। সরি বারবার এরকম আমাদের আজকে ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। মোরসালিন কারেন্ট চলে গেল, এখন আমরা কি করবো বলো? কারেন্ট চলে গেছে, বাড়ি দিছে বুঝছো, বাড়ি দেওয়ার পর পিসি অফ হয়ে গেছে। এই যে আবার পিসি অন করা হইলো, আবার লাইভ দিলাম। আর ফেসবুকে তো জানো এখন খুব সমস্যা করতেছে। আমার নিজের তো এরকম লাগে না, একটা ক্লাসের মাঝখানে ফ্লোর মধ্যে যদি এরকম মানে ঝামেলা করে। আসো যেটা আমরা বলতেছিলাম যে আমরা এই যে আমাদের যে ঘটনাগুলা, হ্যাঁ, যে আমরা যদি বলি ব্রিটিশ আমল থেকে যদি ঘটনা থেকে পাকিস্তান আমল পর্যন্ত এই যে ঘটনাগুলা সবকিছু কিন্তু আমাদের কি পৌরনীতির মধ্যে আমাদের চলে আসে। এই বিষয় বস্তুগুলো কিন্তু আমার কি পৌরনীতির মধ্যে অন্তর্ভুক্ত। পৌরনীতির মধ্যে আমাদের অন্তর্ভুক্ত, যেটা আমরা বললাম পলাশির যুদ্ধ হইছে, বক্সারের যুদ্ধ, তারপর আমরা দেখি ব্রিটিশ আমলে আমরা অনেক যুদ্ধ পাইছি, হ্যাঁ, অনেক আন্দোলনও পাইছি। তার মধ্যে হচ্ছে গিয়ে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিপাহী বিদ্রোহ, তারপরে বঙ্গভঙ্গ, দেন মুসলিম লীগ প্রতিষ্ঠা হইলো, তার আগে প্রতিষ্ঠা হইলো জাতীয় কংগ্রেস, হ্যাঁ, তারপরে যেটা বঙ্গভঙ্গ দেখো তোমার একটা কথা বলছিলাম না গতকালকে, যে সালগুলো মনে থাকে না। হ্যাঁ, তো আমি তোমাদেরকে সালগুলা পড়ানোর পর মেইনলি তোমাদের ইতিহাসে সালগুলা ঝামেলা হয়। তাহলে এই যেখানে দেখো, এই দেখো লাইন বাই লাইন আছে, কিন্তু লাইন বাই লাইন আছে। 11 সালের পর কি হয়েছে, 15 সালে কি হয়েছে, 19 সালে কি হয়েছে, হ্যাঁ, 35 সালে কি, 37 সালে, 40-এ কি হয়েছে, তাই না? এভাবে করে তো আমার 47 সালে কি হয়েছে। এই যে সালগুলা, এগুলো তো গুরুত্বপূর্ণ। তোমরা কি করবা, সালগুলা যখন আমি পড়াবো আমি চেষ্টা করব লাস্টে সালগুলা একত্র করে পড়ানো। হ্যাঁ, 1829-এ কি হয়েছে, 1856-তে কি হয়েছে, যেটা আমাদের আসলে কোথায় লাগে, তোমার হচ্ছে গিয়ে ইতিহাসে লাগে। সো সালগুলা একত্রে পড়তে হয়। তাহলে এই যে এইসব আমাদের যে ঘটনাগুলো সবকিছুই আমার কিসের অন্তর্ভুক্ত? পৌরনীতির মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি কি প্রয়োজনীয়তা। হ্যাঁ, যে তোমার কেন আসলে পৌরনীতি বা সুশাসন নিয়ে তোমার পড়তে হবে, কি আমাদের প্রয়োজন কি। তাহলে সবার আগে আসি আমরা, সুনাগরিক আমাদেরকে ভালো নাগরিক হওয়ার শিক্ষা দেয়। ঠিক আছে? আমাদেরকে ভালো নাগরিক হওয়ার শিক্ষা দেয় কিন্তু পৌরনীতি আর কি সুশাসন, যে আমরা একটা ভালো নাগরিক কিভাবে হইতে পারি, বা আমাদের দেশের প্রতি আমাদের কি দায়িত্ব বা কর্তব্য, সেগুলা হচ্ছে কি আমাদেরকে পৌরনীতি আমাদেরকে সে শিক্ষাগুলা দেয়। ওকে, আচ্ছা, তারপর দেখো কি নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। হ্যাঁ, এরকম আছে না যে অনেকে যে অন্ধবিশ্বাস করে, গোড়ামি করে, সাম্প্রদায়িকতা, হ্যাঁ, এই যে কুসংস্কার, এগুলো কিন্তু দূর হয় তুমি যখন পৌরনীতি বা সুশাসন সম্পর্কে পড়বা। তোমাকে লিবারেল করবে, তোমাকে উদার করবে, তোমার মধ্যে যে গোড়ামি থাকবে সেগুলা কিন্তু তোমার কমে যাবে তুমি যখন নাকি ভালোভাবে পৌরনীতি বা কি সম্পর্কে তুমি পাঠ করবা, বা তুমি এই সম্পর্কে যখন জানবা। তার মানে আমাদেরকে কি দৃষ্টিভঙ্গি আমাকে উদার করতেছে। দেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন, যে আমাদের যে সামাজিক ও রাজনৈতিক যে সংগঠনগুলো আছে সেগুলা গঠন কার্যাবলী সম্পর্কে তুমি জানতে পারবা পৌরনীতি পড়লে। এবার আমরা আসি সুশাসন সম্পর্কে ধারণা লাভ। আমরা আজকে একটু পরে পড়বো সুশাসন, গুড গভর্নেন্স, এটা থেকে প্রশ্ন আসে, সুশাসন। ঠিক আছে? তাহলে এই সুশাসন সম্পর্কেও হচ্ছে যে পৌরনীতি থেকে আমি জানতে পারবো। হ্যাঁ, যে আবারও সে একই কথা, দেখো নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতা সুষম বন্টন, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো কিন্তু সবকিছু আমার পড়ছে কিন্তু জানো সুশাসনের মধ্যে। গণমাধ্যমের স্বাধীনতা খুবই জরুরি, তাই না? গণমাধ্যম মানে কি, যে আমাদের পেপার বা তোমার টিভিতে যে আমরা খবর দেখি, হ্যাঁ, এখান থেকে তো আমরা কিন্তু কি পাই, নিউজ পাই, তাই না? যাদের স্বাধীনভাবে যেন কি নিউজটা করতে পারে। যেমন আমরা দেখছি গত 15 বছরে, তাই না, যে অনেক পেপারে কি ঠিক মতো লিখতে পারে নাই, সরকারের বিরুদ্ধে লিখছে, তার পরের দিন বন্ধ হয়ে গেছে পেপার, হয়েছে না এরকম? সরকারের বিরুদ্ধে লিখছে, ওই পত্রিকার সাংবাদিক বা তোমার সম্পাদককে ঢুকাই দিছে জেলে, তাই না? এরকম অনেক ঘটনায় তো আমরা দেখছি। তার মানে তখন তাহলে বলা যায় যে কি গণমাধ্যমের কি ছিল না, স্বাধীনতা ছিল না। হ্যাঁ, যদি না থাকে তাহলে ওখানে আমার সুশাসন হইতে পারবে না। ওকে,
তারপর দুর্নীতি হ্রাস, মানে এটা তো অনেক বড় একটা কথা, তাই না? দুর্নীতি দমন করতেই হবে আমাকে। তাহলে এসব আমার কোথায়? সুশাসনে আমার মধ্যে পড়ে। আমরা আরো পড়বো, এই জন্য আমি এখানে অল্প বললাম, আমার সামনে এগুলো আরো কথা আছে। এবার সুষ্ঠু সমাজ গঠনের সহায়ক, আমরা একটা সমাজ, ভালো একটা সমাজ, সুষ্ঠুভাবে একটা সমাজ তৈরি করব, এসব কথাও আমাকে শেখায় কে? পৌরনীতি। তার মানে আমার সমাজ, দেখো, নাগরিক সমাজ, দেশ, রাষ্ট্র, এগুলা নিয়ে কিন্তু আমরা পৌরনীতির মধ্যে পড়তেছি। ওকে, তারপর আবারও সে একই কথা, দেখো, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দান। আমি একটু আগে বারবার বলছি নাগরিকের অধিকার ও কর্তব্যের কথা। আমরা রাষ্ট্র থেকে আমরা অধিকারটা পাচ্ছি, আর আমাদের কর্তব্য, রাষ্ট্রের প্রতি যে কর্তব্য, সেগুলা আর কি, সেগুলা নিয়ে কি আমরা পৌরনীতি থেকে আমরা এগুলা কি শিক্ষা পাই আর কি। এবার আসো কল্যাণমূলক রাষ্ট্র। আচ্ছা, তোমাকে আমাকে বলো তো দেখি, কল্যাণমূলক রাষ্ট্র মানেটা কি বলো তো দেখি, কে বলতে পারবা? বলো, কল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট ইংলিশে বলা হয়। কল্যাণমূলক রাষ্ট্র বলতো কি? এই কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে গিয়ে ওরা নাগরিকের কল্যাণের জন্য কাজ করে। ঠিক আছে? আবার কি আছে নাকি নেট? না, আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আগে বলতেছিলাম মাস মিডিয়া। ঠিক আছে, ওকে। তাহলে কল্যাণমূলক রাষ্ট্র আমি কি বললাম? যেসব রাষ্ট্র তাদের নাগরিকের কল্যাণের জন্য কাজ করে, সেগুলোকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। ইউরোপের অনেক দেশই এরকম কল্যাণমূলক রাষ্ট্র। তারা কি করে? নাগরিকদের জন্য ফ্রি চিকিৎসা দেয়, ফ্রিতে পড়াশোনা করায়, আবার ভাতাও দেয়। হ্যাঁ, আমি এরকম দেখছি, কানাডাতে এরকম দেখছি যে কি করে জানো? হ্যাঁ, যখন বাচ্চা হয়, হ্যাঁ, ওই বাচ্চাকে তোমার 18 বছর বয়স পর্যন্ত ওই বাচ্চাকে ভাতা দিবে। সে কিন্তু জন্মাইছে ওই দেশের নাগরিক। হ্যাঁ, প্রতি মাসে মাসে চলে আসে ব্যাংক চেক, বুঝছো, ওই বাচ্চার জন্য। হ্যাঁ, এরকম একটা নিয়ে আছে যে কত কত ডলার জানি পায় মাসে মাসে। তাহলে বুঝো যে দেখো, তার মানে যতগুলো বাচ্চা জন্মাচ্ছে সব বাচ্চাই কিন্তু কি সরকার থেকে টাকা পাচ্ছে। ভাতা মানে কি? টাকা পাচ্ছে, টাকা পাচ্ছে। আমরা কি টাকা পাই? বলো, আমরা কি টাকা পাচ্ছি? বলো তো দেখি। আমরা জন্ম হওয়ার পর টাকা পাচ্ছি? হ্যাঁ, আমরা এমনি চিকিৎসা পাচ্ছি, ফ্রি চিকিৎসা না হইলো। হ্যাঁ, সরকারি তুমি হাসপাতালে যাও, তুমি অবশ্যই কিন্তু ফ্রি চিকিৎসাই পাবা। তোমাকে একটা টিকিট কাটতে হবে 10 টাকা দিয়ে, তো ওইটা কিন্তু সেই হিসেবে কিন্তু ফ্রি বলা যায়। হ্যাঁ, কিন্তু আমরা জন্মানোর পর তো আমাদেরকে তো সরকার আর কোনো চেক পাঠায় না। বলো, কেউ চেক পাইছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যে রাষ্ট্র নাগরিকের ন্যূনতম চাহিদা পূরণ ও কল্যাণে কাজ করে সেসব কলাকে হয় কল্যাণমুখী রাষ্ট্র। সেটাই আর কি বললাম। হ্যাঁ, ইউরোপের অনেকগুলো দেশ এরকম, নরওয়ে, হ্যাঁ, সুইডেন, এগুলো অনেকগুলো দেশ আছে এরকম যে কি তারা নাগরিকের কল্যাণের জন্য কাজ করে থাকে। ওকে, আচ্ছা, এবার আসো রাষ্ট্র সরকারের নানা দিক সম্পর্কে জ্ঞান লাভ। আবারও সেই ওই যে রাষ্ট্রের গঠন, কার্যাবলী সম্বন্ধে এগুলা নিয়ে আমার কি তোমার সরকারের গঠন, রাষ্ট্রের কার্যাবলী, এগুলা নিয়ে আমরা পৌরনীতি থেকে আমরা শিক্ষা পাই। এবার আসো রাজনৈতিক উন্নয়নের প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ। ঠিক আছে, যে রাজনৈতিক উন্নয়নের ধারণা থেকে নাগরিকের অনুন্নত উন্নয়নশীল বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। এই সব কিছু আমরা কি পৌরনীতিতে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, এবার আসো সুযোগ্য নেতৃত্ব গঠনে উদ্বুদ্ধকরণ। আমরা জানি দেশে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য আমার দরকার কি? যোগ্য নেতৃত্ব। এটাই তো আমাদের অভাব বাংলাদেশে, তাই না? আমরা যখন নির্বাচন করি, আমরা এখনো পর্যন্ত কিন্তু আমরা কি করি জানো? মার্কা দেখে ভোট দেই। দেখা গেছে এরকম যে অনেক যোগ্য নেতৃত্ব, কোন নেতা নির্বাচনে দাঁড়াইছে, কিন্তু সে আওয়ামী লীগ, বিএনপি না। একদম ছোট কথা আর কি, তাই না? আমাদের তো বাংলাদেশে এই দুই দল এখন মেন। হ্যাঁ, আমরাও সেই দেখি কে দাঁড়াইছে? আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের পাশে কে দাঁড়াইছে? হ্যাঁ, সে কি যোগ্য নাকি অযোগ্য, আমরা সেদিকে চোখে দেখি না। আচ্ছা, আমি নৌকা সাপোর্ট করি, দাগাই দিয়ে আসলাম নৌকাতে ভোট। পাশে কে দাঁড়াইছে না দাঁড়াইছে সেটা কিন্তু আমরা খেয়াল করি না। হ্যাঁ, টিল এখনো পর্যন্ত তোমার তখন সামনে ভোট দিবা। হ্যাঁ, আমি তো নিজে অনেক ভোট দিয়ে আসছি, আমি দেখছি। আমরা এখনো পর্যন্ত মার্কা দেখেই ভোট দিই। হ্যাঁ, এখন এই লোক যে দাঁড়াইছে আওয়ামী লীগের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে, সে আদৌ যোগ্য কিনা নেতা হওয়ার জন্য, সেগুলো আমরা দেখি না। সো যোগ্য নেতৃত্বের প্রয়োজন কিন্তু। হ্যাঁ, এই যে যোগ্য নেতৃত্ব কিরকম লাগবে না লাগবে সবকিছু আমাকে পৌরনীতি থেকে আমরা জানতে পারি। এবার আসি জাতি গঠনের সহায়ক ভূমিকা পালন।
এই যে সবচেয়ে বড় কথা, পৌরনীতি তুমি যখন আলোচনা করবা বা পৌরনীতি সম্পর্কে যখন তুমি পড়বা, তোমাকে সব আগে কি দেশপ্রেম উদ্বুদ্ধ করে, দেশপ্রেম। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি পৌরনীতিকে তুমি শিক্ষা পেয়ে তোমার কিসে উদ্বুদ্ধ করতেছে? তুমি দেশপ্রেম, দেশের প্রতি তোমার ভালোবাসা জাগবে তুমি যখন পৌরনীতি পড়বা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা প্রায় আসে, এই জন্য তোমাকে আমি দিয়ে দিলাম ভালো মতন বলতে। এবার আসি সুশাসন। তাহলে আমার মোটামুটি পৌরনীতি সম্পর্কে আমরা আলোচনা করলাম, এখন আমরা পড়বো সুশাসন। বলো, এটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ভণ্ড লীগ নামে একটা দল বানানো হোক, ওই দলের নেতা কারে দিবা? আমারে দিবা? দেখছো, এই যে লেখছে একজন, যা আমেরিকাতে আমার বোনের কি বাচ্চা আছে, সে অনেক টাকা ভাতা পায়, সে এটাই বললাম আর কি, তাই না? যে তোমার ওইসব দেশগুলা তাদের কি তোমার নাগরিকদের জন্য তার কল্যাণমূলক কাজ করতেছে। একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা দেখো ছোট কাল থেকে, মানে বাচ্চা হওয়ার পয়দা হওয়ার পর থেকে সে কিন্তু টাকা পাচ্ছে সরকারের কাছ থেকে। হ্যাঁ, এটা কিন্তু একটা এক্সট্রা কিন্তু সে পাচ্ছে। আচ্ছা, এবার আসো সুশাসন, গুড গভর্নেন্স, খুবই গুরুত্বপূর্ণ। সুশাসন, সিরিয়াসলি 8টা বাচ্চা, তাহলে তো তোমার ওই আন্টি খালি পয়সা আর পয়সা। হ্যাঁ, আসো, ইংরেজি প্রতিশব্দ কি আমাদের দেখো, সুশাসনে গুড গভর্নেন্স। দেখো এটা কোত্থেকে আসছে শব্দটা? এটা আসছে গ্রিক কুবার্নাও শব্দ থেকে আসছে। দেখো গ্রিক, এই যে আমি কেন এ করলাম একটু তোমাকে, যে প্রশ্ন আসতে পারে কুবার্নাও শব্দটা কোত্থেকে আসছে? গ্রিক। যেমন আমরা সিবিটাস পাইছিলাম, ল্যাটিন থেকে আসছে। পুরো কোত্থেকে আসছে? সংস্কৃত থেকে আসছে। তাহলে এখানে আমরা কি পাইতেছি? কুবার্নাও কোত্থেকে আসছে? গ্রিক থেকে আসছে। দেখো শাব্দিক অর্থ কি? জাহাজ পরিচালনা করা, মানে শাব্দিক অর্থ, মানে নরমাল যে অর্থ। দেখো এমনি যদি বলা হয়, কি বলা হয়? যে তোমার শাসন, গুড গভর্নেন্স কে বলা হয় শাসনের ব্যবস্থাটাকে আমরা বলতেছি গুড গভর্নেন্স। অবভিয়াসলি বুঝতেই পারতেছো, গুড গভর্নেন্স, সুশাসন, আমার শাসনটাকে ভালো করতে হবে। পৃথিবীতে আসলে কোথাও কিন্তু কি সুশাসন আসলে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি, এখন অনেকে অনেক কথা বলছে, এখানে দেখি যে পিয়ের ল্যান্ডেল মিলস আর ইসমাইল শেরজিল কি বলছে। দেখো তারা তাদের গ্রন্থে বলছে, গভর্নেন্স বলতে এমন কিছু বোঝায় যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ব্যবহার, এই তিনটা, দেখো রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ক্ষমতার ব্যবহার, তিনটা জিনিস আছে যা একটি রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তিনটা জিনিস আমার ব্যবহৃত হচ্ছে রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে। তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে জনগণের সুষ্ঠু চাহিদা, তাদের বৈধ অধিকার উপভোগের বাধ্যবাধকতা। এই যে আমরা যেটা বললাম যে একটা রাষ্ট্রের কি আছে, নাগরিকের তোমার থাকতে পারে, চাহিদা থাকতে পারে, এবং সেই যে বৈধ অধিকার, যে আমরা যেগুলো আমার বৈধ অধিকার আমি যে উপভোগ করতে পারবো ঠিকভাবে, এসব হচ্ছে গিয়ে আমার একটা সুশাসনের দিকে আমাদের নিয়ে যায়। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কে বলছে? ল্যান্ডেল মিলস। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে সুশাসন নিয়ে জাতিসংঘ কি বলছে, ইউএনডিপি কি বলছে। ইউএনডিপি আবার ফুল মিনিট একটু পরে পড়বো, ইউএনডিপি একবার পরীক্ষা আসে, ইউএনডিপির ফুল মিনিটটা কি। দেখো সে গুড গভর্নেন্স নিয়ে কি বলছে, ইউএনডিপি কি বলছে। দেখো, একটি দেশে সার্বিক স্তরে কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতি হইল গভর্নেন্স। ওই যে আবারও সে একই কথা, দেখছো, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক না, এখানে দেখো অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগের পদ্ধতিতে হইল কি? গুড গভর্নেন্স বা সুশাসন। অর্থাৎ রাষ্ট্রের কার্যাবলী পরিচালনার যে প্রক্রিয়া পদ্ধতি, তাই হচ্ছে কি আমার গভর্নেন্স। ঠিক আছে, এবং দেখো আরেকটা কথা আছে এখানে, বৈধ কর্তৃপক্ষের অধীনে আমার পরিচালিত হইতে হবে, অবৈধ কর্তৃপক্ষের অধীনে হইলে হবে না। কিন্তু এই যে আমরা সব বলি না অবৈধ সরকার, হ্যাঁ আমরা সব বলি না সরকার তো বৈধ না, অবৈধ সরকার। হ্যাঁ, যেমন দেখো গত 15 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, গত 15 বছর বলতেছি, গত ধরো 9 সাল, তাহলে 9 পর 14, 18, 24, 14, 18, 24 তিনটা তোমার নির্বাচনই ছিল কিন্তু প্রশ্নবিদ্ধ। সে ইনায় বিনায় কিন্তু আসলে 15 বছর, গত 15 বছরে তিনটা নির্বাচনে সে ইনায় বিনায় কিন্তু ছিল। হ্যাঁ, মানে
যেভাবে হোক না কেন সে কিন্তু সরকারে আসছে, হ্যাঁ, নির্বাচনে জয়লাভ করে একটা মানে সবাইকে দেখাইছে দেখো নির্বাচন হয়েছে, কিন্তু ভিতরে যে কি হয়েছে সেটা তো এখানকার মানুষ জানে, তাই না? তার মানে মানে আমরা কিন্তু ওভাবে কিন্তু বৈধ বলাও যায় না, কারণ সে দেখাইছে যে নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের পিছনে কত কিছু যে হয়েছে সেটা তো মানুষ এখন আমরা দেখতে পাইতেছি, তাই না? এখন অনেক কিছু জানতে পারতেছি। 24-এ যে রাষ্ট্রপতি নির্বাচন বলি, নির্বাচন ভোট দিতে গেছি, যে শুনি কি ভোট দেওয়া হয়ে গেছে আপনার, তা আমার ভোট কে দিবে, তাই না? আমার ভোট তো আমিই দিব। তার মানে বুঝতেই পারতেছো সরকারের এমন ভাবে করে রাখছে যে কি আমার ভোটটা আরেকজন দিয়ে দিচ্ছে, হ্যাঁ। সো এটা কি, এটা একটা অবৈধ একটা জিনিস, তাই না? তাই আমার কি বৈধ কর্তৃত্বের অধীনে আমার এটা কিন্তু পরিচালিত হইতে হবে, তাহলে আমার আসবে কি সুশাসন বা গুড গভর্নেন্স। আচ্ছা, এবার আসি, দেখো এখানে অনেকেই অনেক সংজ্ঞা দিছে, অনেকেই অনেক কিছু সংজ্ঞা দিছে। এবার আসি আমরা স্টুয়ার্ট মিলটা কি বলছে, ওনাটা আমরা দেখবো আর কি, যে শাসন ব্যবস্থা জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে, তাই আমার গুড গভর্নেন্স, যেটা আমরা করতে পারি না। এবার আসো বিশ্ব ব্যাংক, এটা খুবই গুরুত্বপূর্ণ, সুশাসন নিয়ে অনেক কথা বলছেন। বিশ্ব ব্যাংক 1989 সালে সর্বপ্রথম সুশাসন ধারণাটি কি ব্যবহার করে, এই যে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সুশাসন নিয়ে কিন্তু প্রথম বিশ্ব ব্যাংক, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক প্রথম এই যে সুশাসন ধারণাটা কি ব্যবহার করে, ঠিক আছে? ওকে, তারপর আমরা আসি হচ্ছে গিয়ে, এখানে অনেকে বলছে এগুলো দরকার নাই, হ্যাঁ, এগুলো আমার কমই আসছে, পিছনে যেগুলো আছে সেগুলোই পড়ো। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে অনেক কিছু বলছে। এবার আমরা আসি নির্দেশক, সুশাসনের নির্দেশক গুলা কি কি, দেখো কি কি নির্দেশক আছে এখানে, তোমার 4-5টা নির্দেশক আছে। রাজনৈতিক ও বাক স্বাধীনতা ও একটি অবাধ ভোটে নির্বাচিত আইনসভা, এই দেখো আমি একটু এটাই বলতেছিলাম তোমাকে, অবাধ ভোট মানে কি, তোমাকে ভোট প্রদানে বাধা দিবে না। আমি একটু আগে কি বলতেছিলাম যে আমার ভোটটা কেউ দিয়ে দিচ্ছে, তার মানে আমি বাধাপ্রাপ্ত হয়েছি। আমার দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব আমি আমার ভোট প্রদান করা, সেখানে আমি বাধাপ্রাপ্ত হয়ে গেলাম। আমি কি বললাম যে আমার ভোটটা, আমি গেলাম যাই দেখি আমার নামের ভোটটা দেওয়া হয়ে গেছে, আমি কিরে আমি তো গেলাম না, আমার ভোটটা কে দিয়ে দিল, তার মানে আমি ভোট প্রদানে কি পাইলাম বলতো, বাধাপ্রাপ্ত হইলাম। তাহলে এখানে দেখো তার মানে কি বলছে, রাজনৈতিক ও বাক স্বাধীনতা, এই যে আমি কথা বলার আমার থাকতে হবে স্বাধীনতা। তারপর কি বললাম, একটি অবাধ ভোটে নির্বাচিত আইনসভা থাকবে, যে আমরা সুন্দর মতন একটা ভোট দিয়ে আমরা একটা নির্বাচন করব। ওকে, ব্যক্তি সত্তার অধিকার সংরক্ষণে সংবিধান ও বিচার বিভাগের শ্রেষ্ঠত্ব, অবভিয়াসলি, তাই না? মনে রাখবা যে একটা দেশের সর্বোচ্চ আইন কিন্তু দেশের সংবিধান। স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য পদক্ষেপ, আমাদের একটা মুদ্রা ব্যবস্থা থাকতে হবে স্থিতিশীল, কিন্তু আমরা দেখি না আমাদের জিনিসপত্রের দাম উঠানামা করতেছে, তাই না? এই যে কয়েকদিন আগে দেখলাম, ধরো আমরা তুমি নিচে দেখো কোক, এটা তো তোমরা সফট ড্রিঙ্কস খাও, একটা সময় সফট ড্রিঙ্কস ছিল আমরা যখন খাইছি 7 টাকা 8 টাকা 10 টাকা, হাইস্ট ছিল 10 টাকা 250 ml, সেটাকে এখন পৌঁছেছে 25 টাকায়। মাঝখানে এরকম ছিল, মাঝখানে একবার 30 টাকা করছিল, মনে আছে তোমরা? পরে চিলাচিলি করে পরে এটা কমাইলো, 30 কে করলো কত, 25 টাকা। তার মানে এখন কি আপ ডাউন করতেছে, তাই না? আমাদের জিনিসপত্রের দাম আপ ডাউন করতেছে, হ্যাঁ। এখন তো দেখা গেছে জিনিসপত্র বাড়লে আর কি এটা কমে না, তাই না? শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে সমাজের উন্নয়ন, অবভিয়াসলি, তাই না? শিক্ষা যত ভালো হবে সমাজে তত কি আমাদের উন্নয়ন হবে। একটি স্বাধীন নির্বাচিত আইনসভার কাছে নির্বাহী কর্তৃপক্ষের কি থাকতে হবে, জবাব দিতে থাকতে হবে, এটা খুবই জরুরি। এগুলো আমার নির্দেশক। এবার আসি দিক, যে কি কি আমার সুশাসনের মধ্যে অন্তর্ভুক্ত। দেখো কি কি আমার অন্তর্ভুক্ত আছে সুশাসনের মধ্যে। দেখো, সরকারি কাজে দক্ষতা থাকতে হবে, এগুলো হইলেই তুমি মনে রাখবা যে একটা দেশে কি বজায় আছে, সুশাসন বজায় আছে। স্বাধীন বিচার ব্যবস্থা, কালকে আমি বলতেছিলাম, গতকালকে, তাই না, যে আমাদের বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখতে হবে। এই যেমন আমাদের বাংলাদেশেরও কিন্তু বিচার ব্যবস্থা স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, তাও স্বাধীন হয়েছে 1 নভেম্বর 2007 সালে, ঠিক আছে? তার মানে বিচার, কারণ সে বিচার ব্যবস্থা যেন সে স্বাধীনভাবে যেন সে বিচার কাজ করতে পারে, এই জন্য তাকে স্বাধীন রাখতে হবে। বৈধ চুক্তির প্রয়োগ, এবার যেটা ইম্পর্টেন্ট, জবাবদিহি
মূলক প্রশাসন, স্বাধীন সরকারি নিরীক্ষক, তারপরে প্রতিনিধিত্বমূলক আইনসভার কাছে দায়বদ্ধতা থাকতে হবে, আইন ও মানবাধিকার সংরক্ষণ, আমাদের বিভিন্ন সাংগঠনিক আছে কি দেখো বহুমুখী সাংগঠনিক কাঠামো, সংবাদপত্রের স্বাধীনতা, আমি একটু আগে বলতেছিলাম তোমাকে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, এগুলো আমার কি সুশাসনের কি অন্তর্ভুক্ত। আচ্ছা এবার আসো যে পশ্চিমা বিশ্বে তারা তারা চারটার দিকের কথা বলছে, দেখো কি কি বলছে, যে তোমার অধিকতর রাজনৈতিক প্রক্রিয়া জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা। এই দেখো এটা তো আমাদের বাংলাদেশে হচ্ছে, তাই না? জনগণের দ্বারাই তো ভোটে নির্বাচিত আমরা নির্বাচন করতেছি, কিন্তু গত 15 বছর ধরে এটা ঠিক মতন হয় নাই। হ্যাঁ, যেটা বললাম আমি তোমাকে যে ইনাই বিনা নির্বাচন হয়েছে, কিন্তু কাজের কাজে নির্বাচন হয় নাই। 18 সালের নির্বাচনে আগের দিন রাতেই সিল মাইরা রাখছিল, এখন শোনা যায়। মানুষ তখনও শুনাও কিছু না শোনা ভান করে রাখছিল, আর কি করবে? তখন আমাদের ব্যক্তি স্বাধীনতা ছিল না, কিছু বলবা তুমি তোমাকে ধরে লে যাবে, ওই যে আয়না ঘরে পাঠাই দিবে, পাঠা দিছে এরকম আর কি। সো কেউ কিছু বলতে পারে নাই। কিন্তু আমাদের তার আগে পর্যন্ত দেখো আমরা কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু কি সরকার চালাচ্ছে, সরকার চালাইছে। সুশাসন অবশ্যই আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত। আইনের শাসন, আইনের শাসন কি আমরা একটু পরে পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। আইনের শাসন, আইনের শাসনটা কি? হ্যাঁ, যে সকল নাগরিক, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। এখন দেখতেছো না যে আমাদের একটা সময় শিক্ষামন্ত্রী এখন জেলখানায়, দেখছো কিনা বলো, দেখছো বলো তো? আমাদের একটা সময়ের কি আইসিটি মিনিস্টার পলক সাহেব জেলখানায়। তার মানে কি আইনের দৃষ্টিতে সবাই সমান। ওকে, হ্যাঁ, যে তুমি হচ্ছে গিয়ে ভিআইপি মানুষ, হ্যাঁ, তোমার জন্য আইন একভাবে দেখবে আর আমরা সাধারণ মানুষ আইন আরেকভাবে দেখবে, তা কিন্তু না, ঠিক না? তাহলে আইনের দৃষ্টিতে আমরা সবাই সমান। তারপর আসো যে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা। তারপর আরেকটা কি প্রশাসনিক দক্ষতাই। দেখো আমাদের যখন ভালো দক্ষতা থাকবে তখনই তো আসলে কিন্তু ভালো একটা কি শাসন ব্যবস্থা পরিচালিত হবে। মানে আমার কাছে এইটা ইম্পর্টেন্ট লাগে, এই সুশাসনের অন্তর্ভুক্ত এটা ইম্পর্টেন্ট। আসো অত্যাবশ্যকীয় উপাদান, কি কি উপাদান থাকবে? ওই দেখো আবারও সেই ঘুরে ফিরে আবার একই আইনের শাসন। দেখো যে আইনের শাসন, সুষ্ঠু সেবা দেওয়া, নাগরিকের অধিকার ঠিক মতন দেখা, যে নাগরিকরা ঠিক মতন অধিকারগুলা পাচ্ছে কিনা, পালন করতে পারতেছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার বিকেন্দ্রীকরণ। দেখো বিকেন্দ্রীকরণটা আমাদের খুবই জরুরি। বিকেন্দ্রীকরণ মানেটা কি? ডিসেন্ট্রালাইজড মানেটা কি? এই যে দেখো আমাদের ঢাকা সেন্টারে, আমাদের যে ঢাকা সেন্টার, ঢাকাতে আমার সবকিছু অফিসের সবকিছু কাজ আমার মেইন কোথায় পয়েন্ট ঢাকাতে। তার মানে ঢাকা সেন্ট্রাল। আমরা যদি ডিসেন্ট্রাল করতে পারতেছি না এটাকে, হ্যাঁ, যে আমরা যদি কিছু অফিস যদি আশেপাশে দিতাম সরকারি, তাহলে কিন্তু আমাদের লোকজনও কিন্তু ওদিকে শিফট হইতো। কিন্তু কোথায় সব? সেক্রেটারি ঢাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে, বুয়েট ঢাকাতে। মানে যদি আমরা জানি যে আরো অনেক মেডিকেল কলেজ আছে বা হাসপাতাল আছে, বাট সবাই যদি এক নাম্বার যেটা বলি, তো হ্যাঁ, সবাই তো টার্গেট থাকে ঢাকা ভার্সিটি, তাই না? তুমি যখন ইউনিভার্সিটি তুমি টার্গেট রাখো, তুমি কি টার্গেট রাখো আগে বেগম রোকেয়া ইউনিভার্সিটি? তোমার টার্গেট থাকে 1 নম্বরে ঢাকা ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং মধ্যে সবার টার্গেট থাকে বুয়েট। মেডিকেলে যারা তারা 1 নম্বরে রাখে কিন্তু ডিএমসি। তার মানে দেখো সবকিছু আমার কোথায়? ঢাকা কেন্দ্রিক। অফিস, ভালো ভালো অফিসগুলা সব ঢাকামুখী। তার মানে আমি যদি অফিসগুলো একটু সরাই দিতাম আশেপাশে জায়গাতে, তাহলে কি এত মানুষ থাকতো? তার মানে তো আমাকে এটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। হ্যাঁ, আমাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, যেটা আমরা করতে পারতেছি না। খুবই জরুরি বাংলাদেশে এটা করা, স্পেশালি ঢাকাতে। তাহলে বিকেন্দ্রীকরণ করতে হবে বললাম। তারপরে হচ্ছে গিয়ে যেটা 1 নম্বরে আমাকে বলছে সরকারের বৈধতা। ঠিক আছে, বৈধতা, জনগণের সম্মতি ও অংশগ্রহণ। আমাদের একটা বৈধ সরকার থাকতে হবে, অবৈধ থাকলে হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে তথ্যের সহজলভ্যতা, গণমাধ্যমের স্বাধীনতা। আমরা অনেকবার পাইছি না গণমাধ্যমের স্বাধীনতা। এই সব কিছুই আমার হচ্ছে কি সুশাসনের কি উপাদান। ওকে, আচ্ছা, তারপর চলে আসি আমরা বৈশিষ্ট্য।
আমরা দেখি এখন সুশাসনের বৈশিষ্ট্যগুলা কি। এই যে বৈশিষ্ট্যগুলা থেকে কিন্তু তুমি যখন ওই যে সৃজনশীল প্রশ্ন পাবা, গুরুত্ব হ্যাঁ তেন, তখন তুমি এগুলা লিখে দিবা বৈশিষ্ট্যগুলা। ওকে, এবার আসি দেখো কি বলছে। অংশগ্রহণ, কি অংশগ্রহণ, সেটা কি অংশগ্রহণ? কি যে সরকারি কোন কর্মকাণ্ডে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সব নাগরিকদের কি সমান অংশগ্রহণের সুযোগকে বলা হচ্ছে কি অংশগ্রহণ। এই দেখো ইউএনডিপি কি বলছে। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাই পরীক্ষা আসে। ইউএনডিপি ফুল মিনিং কি দেখছো? এটাই পরীক্ষায় প্রশ্ন আসছে। ইউএনডিপি ফুল মিনিং কি? ইউএনডিপি কি? তাহলে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দেখো সে কি বলছে, দেখো কি বলছে যে অংশগ্রহণ হচ্ছে কি মানবাধিকার, আমাদের একটা অধিকার, মানবাধিকার। ঠিক আছে, এই অংশগ্রহণ তুমি সরাসরিও করতে পারো অথবা কি কোনো মধ্যবর্তী কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। তার মানে কি সরাসরি হলে তুমি প্রত্যক্ষভাবে করতেছো, আর যদি কোনো কারো মাধ্যম দিয়ে করতেছো তাহলে কি পরোক্ষভাবে করতেছো। তার মানে মেইনলি আমাদের কি যে তোমার অংশগ্রহণ, হ্যাঁ, যে সব নাগরিক সরকারের কোন কর্মকাণ্ডে কি তোমার সরাসরি কি তোমার অংশগ্রহণ করতে হবে। এখানে অনেক কথা বলা আছে, এত কথা তো পড়া লাগবে না, খালি মেইন যেটা দেখবা আর কি। আচ্ছা, তারপরে চলে আসে দেখো, এবার দেখো চারটা এই আছে, দেখো কি মতামত প্রদানের ক্ষমতা, দক্ষতা, সমস্যা চিহ্নিতকরণ আর কি বিচার ক্ষমতা। এত কিছু না পড়ে জাস্ট এইটুকু লিখলেও হবে। তাহলে হয়ে গেল আমার 1 নম্বরে। এবার যে আইনের শাসন, এই যে বলতে বলতে চলে আসছে আইনের শাসন। দেখছো সুশাসনের অন্যতম দাবি কি? রাষ্ট্রে একটা স্বচ্ছ আইন থাকবে, যেটা বললাম যে আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, আইনের চোখে সবাই সমান, তাহলে সেটা কি দেখো সবার জন্য আইনের চোখে সবাই সমান। দেখো আইনের দৃষ্টিতে সবাই সমান, আমরা সবার জন্য একই আইন। ভিআইপি দেখে সে আরেক রকম আইন পালন, তার জন্য আরেক আইন, আমরা সাধারণ মানুষ জন্য আরেক আইন, তা হবে না। সবার জন্য একটাই আইন, সবার জন্য একটাই আইন। যে এটাকে খুন করছে তার জন্য একই আইন হবে, ভিআইপি মানুষের আমার জন্য একই আইন হবে। তাহলে সবার জন্য একই প্রকার আইনের ব্যবস্থা, কাউকে বিনা অপরাধে গ্রেফতার করা যাবে না, বিনা বিচারে কাউকে আটকায় রাখা যাবে না। এই সব কিছু আমার হচ্ছে কি আইনের শাসনের মধ্যে পড়তেছে। ওকে, এবং আমার কি দরকার দেখো, নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ দরকার, যেটা আমি একটু আগে বলছি আমরা যে আমাদের একটা বিচার বিভাগকে স্বাধীন রাখতে হবে, সে যেন স্বাধীনভাবে সেই বিচার কার্য পরিচালনা করতে পারে। তাহলে এটা হচ্ছে কি আমার আইনের শাসন। অংশগ্রহণের পাওয়া পেল আইনের শাসন, তারপরে কি স্বচ্ছতা। সেটা কি দেখো, স্বচ্ছতা কি বলতে কি তথ্যের অবাধ প্রবাহ, তথ্য প্রাপ্তির সহজলভ্যতাকে বোঝানো হয়, যাতে আমার কোনো হয়রানির শিকার হইতে না হয়। হ্যাঁ, তুমি কোনো ইনফরমেশন চাচ্ছ, তুমি ইন্টারনেটে গেলা, তুমি ওয়েবসাইটে গেলা, তুমি তথ্যগুলা পেয়ে গেলা ইজিলি ভাবে। কিন্তু আমাদের বাংলাদেশে এত আমরা আপডেটেড না। তুমি বিদেশে যা দেখবা সবকিছু ওদের থাকে ওয়েবসাইটে, যেটা দরকার সেটা কি খুঁজে সে পেয়ে যাচ্ছে, ইজিলি সে পেয়ে যাচ্ছে। যেমন আমাদের প্রধান উপদেষ্টার কথা বলছে, একটা কি জানি একটা বলছে উনি এখন মাঝখানে, হ্যাঁ, যে দুর্নীতি যারা করতেছে কি জানি কি সব জানি উঠাই দিবে ওয়েবসাইটে, তাহলে আমরাও দেখতে পারবো ইজিলি, হ্যাঁ, তাদের সম্বন্ধে। এরকম একটা কি জানি একটা মানে বলছিল উনি, এটা খেয়াল করে যে উনি একটা রিসেন্টলি কি জানি কথা বলছিল, হ্যাঁ, সব দিয়ে দিবে ওয়েবসাইটে, সব তথ্য দিয়ে দিবে, দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা, আমরা ওখান থেকে দেখতে পারবো। তার মানে কি কি তথ্যের অবাধ প্রবাহ, তথ্য প্রাপ্তির সহজলভ্যতাকে বলা হচ্ছে কি স্বচ্ছতা। ঠিক আছে, আচ্ছা, এবার আসি সংবেদনশীলতা। দেখো ইংরেজি অর্থটা কি রেসপন্সিভনেস, বাংলায় বলা হয় কি সংবেদনশীলতা বা সারা। আচ্ছা, এবার দেখি আমরা এটা মানে কি। দেখো কি বলছে যে সরকারের যে কোনো প্রতিষ্ঠান নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে দ্রুত সাড়া প্রদান করবে। এই যে দেখো আবারও সেই আমাদের কিছু সার্ভিস আছে, দেখো ওয়ান স্টপ সার্ভিস। তুমি ধরো সরকারি কোনো জায়গায় গেলা, খুব তাড়াতাড়ি তোমাকে সার্ভিস দিবে, তার মানে দ্রুত তোমাকে সাড়া দিচ্ছে সরকারি অফিস থেকে। আমরা কথা বলি না, সরকারি অফিসে গেলে 2-3 মানে ধাক্কা লাগাও, এখানে পাঠায়, ওখানে পাঠায়, এরকম একটা কথা আছে। কিন্তু মাঝে মাঝে অনেক জায়গায় এরকম লেখা আছে ওয়ান স্টপ সার্ভিস। তুমি যাবা, তুমি তোমার যে কাজটার জন্য তুমি গেছো, তুমি তখনই এটা করে আনতে পারবা, তাহলে তোমাকে দ্রুত ওরা তোমাকে কি রেসপন্স করবে। আছে না এরকম অনেক কাজ,
হ্যাঁ, কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় আছে ঝামেলা আছে। যেমন মনে করো অনলাইন বার্থ সার্টিফিকেট খুবই জরুরি তোমাদের, তাই না? তো 2018 হয় নাই, যাদের নাকি ন্যাশনাল আইডি কার্ড নাই তাদের জন্য বার্থ সার্টিফিকেট খুবই জরুরি। এখন কিন্তু আমরা অনলাইনেই ফিল আপ করতে পারি। তুমি অনলাইনে ফিল আপ করে ফেলবা, টাকা জমা দিবা, তারপর 2 দিনের মধ্যে তুমি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবা। তার মানে তোমাকে কিন্তু দ্রুত সাড়া দিচ্ছে। তুমি অনলাইনে, আগে আমাদের কি হইতো, আগে একটা ফর্ম নিয়ে আসতে হইতো। যেমন আমার যেমন বানাইছি, একটা ফর্ম আনছি আমরা অফিস থেকে, সিটি কর্পোরেশন অফিস থেকে, ফর্মটা ফিল আপ করছি, ফর্মটা নিয়ে গিয়া আবার জমা দিছি, টাকা জমা দিছি, তারপরে গিয়ে আসছে বার্থ সার্টিফিকেট। এখন তুমি কি করছো, ঘরে বসে এই মুহূর্তে ধরো আমার লাগবে বার্থ সার্টিফিকেট, অনলাইনে ফিল আপ করলা, টাকা পয়সা জমা দিয়ে দিলা, তারপর কি তোমার চলে আসলো তাড়াতাড়ি। তার মানে কি দেখো দ্রুত সাড়া দিচ্ছে, এটাকে বলা ওয়ান স্টপ সার্ভিস বলি আমরা অনেক সময়। তাহলে কি করবে, তোমাকে নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে আমাকে দ্রুত সাড়া প্রদান করবে। ওকে, তাহলে এই দেখো স্বল্পতম সময় তোমাকে সেবা দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা। পড়া কি বোঝা যায়? দেখো তোমাকে আমি তোমাদের লাইফ থেকেই বলতেছি কি কি হইতে পারে। হ্যাঁ, লাইফ থেকে শিখবা, দেখবো তখন তোমার জন্য কঠিন লাগবে না। আচ্ছা, এবার আসো ঐক্যমত্যে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা, যেটা আমাদের আসলে হয় না। ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারি না, সবাই মিলে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি না। যদি তাই হইতো তাহলে তো কি সুশাসন হয়ে যেত, তাই না? তাহলে আমরা কি বলতেছি যে একটি সমাজে বা রাষ্ট্রে বহু গোষ্ঠী দল মত থাকে, তাই না? আমাদের ওখানে তাই অনেক দল আছে, অনেক রকম মত আছে। দেখো না, কেউ কি কারো মত কোনো কিছু মিলতেছে, ঐক্যবদ্ধ আমরা হইতে পারি না, ঠিক আছে? কিন্তু আমাদের স্বার্থের জন্য কিন্তু আমাদের বৃহৎ ঐক্যমত্য তৈরি করতে হবে, ঠিক আছে? কিন্তু সেটা আমাদের হচ্ছে না, কিন্তু আমাদের ঐক্যমত্য হওয়া জরুরি। যত ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে সেখানে আমার সুশাসন তত বেশি নিশ্চিত হবে। ওকে, এবার আসো সাম্য, সুযোগ সুবিধার সমতা। বুঝতেই পারতেছো সুযোগ সুবিধার সাম্য বলতেছি, যে সুযোগ সুবিধা সবার জন্য কি যেন সেই সুযোগ সুবিধা যেন সবাই যেন সমানভাবে পায় নাগরিকরা। হ্যাঁ, যেমন কিরকম আমরা জানি সবচেয়ে জিনিস এটা ন্যায্য মজুরি। এটা কিন্তু ন্যায্য মজুরি সব জায়গায় সবাই পায় না। যেমন চা বাগানে যখন শ্রমিকরা কাজ করে, নারী পুরুষ শ্রমিক, নারীরা কম পায় ন্যায্য মূল্য, পুরুষরা বেশি পায়। তার মানে এখানে কিন্তু আমার কিন্তু কি সমানভাবে সাম্যটা হচ্ছে না। তার মানে আমার এখানে কি ন্যায্য মজুরি পাচ্ছে না। রাজনৈতিক অংশগ্রহণ, অনেক সময় আমরা কি করি, হ্যাঁ, অনেক দলের আবার ব্যান করে দেয়, সামনে এরকম বলা হইতেছে যে আওয়ামী লীগের ব্যান করে দিবে, ঠিক আছে? তার মানে রাজনৈতিক অংশগ্রহণে অনেক সময় সমতা হয় না। আবার ওই যে সেই আইনের সুযোগ, সমান সুযোগ পাওয়া, এই যে আবার সে একই কাহিনী, দেখছো যে আইনের এখনো যে আমরা জানি যে অনেক সময় কি যে আমরা বলি যে আইনের দৃষ্টিতে সবাই সমান, কিন্তু সেটা সব আমরা অনেক সময় সেটাও আমাদের এটা ইউজ হয় না, বরঞ্চ যখন যে সরকার থাকে তাদেরই প্রাধান্য থেকে যায়, তাই না? তারা সেই আইনটাকে তাদের নিজের হাতের মতো নিয়ে আসে আর কি। তাহলে সেটাও আমাদের হয় না আর কি। তাহলে আমার এখানে আমার সাম্য হচ্ছে না আর কি। তো সাম্য হইলেই তো আমার কি হবে, সুশাসন হবে আর কি। আচ্ছা, এবার আসো কার্যকারিতা ও দক্ষতা। নাগরিকদের সর্বোচ্চ সেবা, যে আমি একজন নাগরিক, আমার দক্ষতা অনুযায়ী আমার সর্বোচ্চ সেবাটা দিব, ঠিক আছে? নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান করবে কে? তোমার রাষ্ট্র। এবার লিঙ্গ বৈষম্যের অবসান। এই যে দেখো আমি একটু আগে বলতেছিলাম তোমাকে, যেটা বলতেছিলাম, দেখো আমরা জানি যে লিঙ্গ বৈষম্য, যেটা আমরা সবসময় বলি যে নারী প্রতি যে বৈষম্য, সেটাই কিন্তু বোঝাই আমরা বলি, তাই না? হ্যাঁ, কিরকম, এই যে আমি একটু আগে বলতেছিলাম তোমাকে, আমি একটু আগে বললাম যে চা বাগানে শ্রমিকদের মধ্যে নারীরা কিন্তু কম, নারী শ্রমিকরা কিন্তু কম পায়, পুরুষরা বেশি পায়, একটা বৈষম্য। বা তুমি দেখবা যে অনেক সময় যেমন করো বিল্ডিং এ যখন কাজকর্ম হয়, তাই না, ইট ভাঙ্গা বা ইটটা ভাঙ্গার পর এটা নিয়ে যাওয়া, হ্যাঁ, যখন ওই যে দেখবা যে নারী পুরুষ শ্রমিক যেখানে ওখানে কাজ করে, ওখানেও কিন্তু নারী শ্রমিকরা কম পায়। খেয়াল করে দেখবা কেন পড়ে, যে নারীরা কি শক্তিশালী না, মানে কম্পারিজন করলে অবভিয়াসলি পুরুষরা আমাদের থেকে অবভিয়াসলি শক্তিশালী, তাই নারীদের বেশি সময় লাগতেছে, তাই জন্য আমরা নারীদেরকে কম টাকা দেই,
মানে বৈষম্য করা হচ্ছে। তার মানে এটাই যে কি ন্যায্য মজুরি পাচ্ছে না, ঠিক মতন কি পাচ্ছে না, মর্যাদা পাচ্ছে না। কেন? আমরা জানি যে আমাদের সমাজটা কি পুরুষ শাসিত, কিন্তু সুশাসন কিন্তু এই লিঙ্গ বৈষম্যকে সমর্থন করে না অবভিয়াসলি। ঠিক আছে, অবভিয়াসলি যে সুশাসন কি নারী পুরুষের কি সমান চায়, নারী পুরুষের সমতাটা। আমাদের বাংলাদেশেরও কিন্তু সংবিধানে বলা আছে নারী পুরুষের সমান অধিকার। ঠিক আছে, আমাদেরও কিন্তু বাংলাদেশের সংবিধানেও বলা আছে, কিন্তু আমরা অনেক সময় সব জায়গায় আমরা সমান অধিকারটা দিচ্ছি না। ঠিক আছে, তেমন দেখো কি বলছে, সুশাসন বিদ্যমান থাকলে নারী পুরুষ নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে উপযুক্ত পদে নিয়োগ দেওয়া হয়। তুমি নিজেই দেখো যে এই যে তোমরা তো কোচিং করতেছো আমাদের সাথে বিপিতে আসো, তোমরা অনেক জায়গায় অনলাইনে কোচিং করছো। তুমি দেখো অনলাইনের এই যুগে খুব তুমি কতগুলো তুমি মেয়ে পাচ্ছ টিচার, বলো দেখি আমাকে। সব জায়গায় তো আমরা খালি দেখি পুরুষ টিচার, নাকি কি বলো? যেমন আমাদের বিপিও তো কিন্তু আমরা খুব কম আছি মেয়ে, বলো আমাকে। ক্লাস শেষ মানে শুরু করার আগে শেষ করার কথা কও। বর্তমানে তো পুরুষদের প্রতি বৈষম্য হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গ বৈষম্যের কি অবসান তোমার হচ্ছে কি সুশাসনে কখনো তোমার কি লিঙ্গ মানে বৈষম্যকে তোমার হচ্ছে কি সমর্থন করে না। হ্যাঁ, সুশাসনে কি সবসময় ওরা বলে যে নারী পুরুষ সব জায়গায় কি আমার সমান। আচ্ছা, এবার আসো সরকারের বৈধতা, যেটা আমি একটু আগে বললাম। হ্যাঁ, আমাদের একটা বৈধ সরকার থাকতে হবে, অবৈধ সরকার হলে চলবে না, এটা সবসময় মনে রাখবো। অবভিয়াসলি বৈধ সরকার থাকতে হবে। হ্যাঁ, কোন সরকার যদি অবৈধভাবে ক্ষমতায় আসে সে হইল না আর কি, তাহলে কি হইলো আমার সুশাসন, তাহলে তো হচ্ছে না আর কি। আচ্ছা, এবার আবার চলে আসি জবাবদিহিতা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। জবাবদিহিতা যে নিজের কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা দানের বাধ্যতামূলক। হ্যাঁ, আমি কি কাজ করতেছি, হ্যাঁ সেই কাজের আমার কিন্তু একটা জবাব দিতে থাকতে হবে। যেমন কিরকম দেখো যে কি বলছে, যে সরকারি প্রতিষ্ঠান সময়ের পাশাপাশি সব সেবাধর্মী যে প্রতিষ্ঠানকেও জবাবদিহিতার আওতায় আনা হয়। তাহলে এটা একটা পয়েন্ট আমার কি জবাবদিহিতা। এবার আসো সুশীল সমাজ। এই দেখো সুশীল, আমরা এই কথাটা খুব শুনি না ফেসবুকে, সুশীল। আমাদের যে তোমার নাগরিক সমাজ আছে, সুশিক্ষিত বা শিক্ষিত নাগরিক সমাজকে আমরা বলি সুশীল সমাজ। তারা কি করবে? তারা সরকার একটা গঠনমূলক সমালোচনা করবে। হ্যাঁ, দেখো লেখা আছে এখানে মনে হয় যে যেমন টিভি দেখো যে সমাধান করার চেষ্টা, সমস্যা চিহ্নিত করে তারা সমাধান খোঁজার চেষ্টা করে। আমরা দেখি না বিভিন্ন রকম টিভিতে বিভিন্ন রকম টক শো হয়, টক শো দেখুন বিভিন্ন রকম মানুষ আসে না, অনেক কিছু বলে, সরকারকে এটা করা উচিত, এটা কেন করতেছে, সমালোচনা করতেছে, আবার সমাধানও দিচ্ছে যে হ্যাঁ এটা করলে ভালো হয়। যেমন এখনকার যে আসিফ নজরুল আমাদের এখন বর্তমানে উপদেষ্টা, উনি দেখবো এরকম বিভিন্ন রকম টক শোতে আসে কিন্তু বিভিন্ন রকম সরকারের সমালোচনা করছে, আবার সমাধানও দিচ্ছে, বলছে যে হ্যাঁ সরকার এটা না করে এটা করলে পারতো। হ্যাঁ, টিভি এখনো তো দেখবা, তুমি এখনো তো টিভি খুলো, তুমি দেখবা এই টক শো হচ্ছে, ওই টক শোতে ওই কথা বলতেছে, হে এক কথা বলতেছে, মারামারি লেগে গেছে, এরকমও হয়েছে, এরকম মারামারিও লেগে গেছে কথা তর্কাতর্কিতে। তার মানে একটা সুশীল সমাজ আছে আমাদের নাগরিক সমাজের। এই বিশিষ্ট প্রতিনিধিরা যে সংবাদপত্র, তারপর কি টিভি, গণমাধ্যম বিভিন্ন জায়গার সাথে যুক্ত থেকে কি এসব কথাগুলো বলে। আমাদের এই সুশীল সমাজ কিন্তু কি সুষ্ঠু জনমত সৃষ্টিতে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই সুশীল সমাজ। এবার আসো বিকেন্দ্রীকরণ, যেটা আমি একটু আগে তোমাকে বলছি, ডিসেন্ট্রালাইজ করতে হবে আমাকে। হ্যাঁ, যে এক জায়গায় আমার ক্ষমতা রাখা যাবে না, এক জায়গায় ক্ষমতা রাখা যাবে, একটু তুমি ভাগ করে দাও, কাজ ভাগ করে দাও, কাজ ভাগ করে দাও। যেমন আমরা দেখো সিটি কর্পোরেশন যখন হইলো আমাদের, হ্যাঁ সিটি কর্পোরেশন আমরা যে বলি, বা তোমরা বলো ইউনিয়ন পরিষদ, তোমাদের অনেকের আছে না গ্রামে, উপজেলা পরিষদ আছে না তোমাদের। যেমন আগে আমাদের যখন ছিল না তখন কিন্তু দেখো এই যে সিটি কর্পোরেশনের আন্ডারে কি হলো, যখন আমাদের এলাকা ওয়াইজ যে কাজকর্মগুলো হচ্ছে সিটি কর্পোরেশন দেখতেছে, তাহলে কি আর মানে একদম পুরো কেন্দ্র থেকে দেখা লাগতেছে না, সিটি কর্পোরেশন দেখতেছে যে ঠিক আছে ওই এলাকার রাস্তা ভেঙে গেছে, আমরা রাস্তা ঠিক করে দিচ্ছি।
এলাকার যে ময়লা তুলে, কে বলে বলতো তোমাদের যে যারা থাকো শহরে, হ্যাঁ আমরা বাসায় এসে ময়লা তুলে নিয়ে যায় না ঘরে থেকে, কোথায় করে? সিটি কর্পোরেশন থেকে করে। এখন কি এটা কি একদম মেইন কে কি বলে সেক্রেটারি থেকে আসছে ওই ওই এলাকার ময়লা তুলতে হবে যাও তো? না, সিটি কর্পোরেশনের কাজ এটা। এখন সিটি কর্পোরেশনের লোকজন কি দেখবো প্রতিদিন এসে এসে তোমাকে তোমার ঘর থেকে ময়লা তুলে নিয়ে যাচ্ছে। রাস্তা ঝাড়ু দিচ্ছে কে? এটাও কিন্তু সিটি কর্পোরেশনের কাজ। তার মানে যে ক্ষমতাগুলো কি তোমার বিকেন্দ্রীকরণ করা হয়েছে, যে না তাহলে একটা মেইন জায়গা থেকে দেখা লাগতেছে না, সিটি কর্পোরেশন আমরা দায়িত্ব দিচ্ছি সেগুলো দেখাশোনা করবে। তাহলে আমার ক্ষমতা কিন্তু কি বিকেন্দ্রীকরণ, বাকি ডিসেন্ট্রালাইজ হওয়া আমার খুব কি জরুরি। ঠিক আছে, দেখো কি বলছে, বিকেন্দ্রীকরণের ফলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়। ওকে, এবার আসি গণমাধ্যমের স্বাধীনতা। আমরা এগুলো আগেও বলছি, দেখছো এগুলো এখানে আমার ডিটেইলস লেখা আছে, যেটা আমি বললাম যে গণমাধ্যমকে দিতে হবে স্বাধীনতা। এই যে আমরা ফেসবুকে কত লেখালেখি করি না, তোমরা নিজেই তো এটা তোমরা কমেন্ট করো মাঝে মাঝে, বুঝছো? পাবলিকলি ক্লাস নিলে এমন সময় এমন কমেন্ট আসে উল্টা পাল্টা, কারণ তোমার তো দেওয়া আছে স্বাধীনতা, তুমি তো লিখতেই পারো, তো বলতেই পারো তোমরা, হ্যাঁ আমাকে তো দিছে স্বাধীনতা, আমি যা ইচ্ছা বলতেছি। ফেসবুক টুইটারে কত মানুষ কত কিছু লেখে। এই যে স্বাধীনতা, সেটাও কিন্তু কি আমার কিসের অন্তর্ভুক্ত? সুশাসনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে গণমাধ্যমকে কি দিতে হবে? স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, আবার উল্টাপাল্টা লিখে নাও, ঠিক আছে? ফেসবুক টুইটারের মতো অনলাইনও কি যেন আমরা ঠিকভাবে স্বাধীনভাবে লিখতে পারি, তাই না? এই দেখো, সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে। এই জন্য দেখতেছি আমরা, দেখো তার মানে জুলাই আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ করে দিল, ফেসবুক অফ করে দিল, তারপর এরকম এলো না, এরকম মাঝে মাঝে এরকম হয়েছে না, ইন্টারনেট আছে ফেসবুক নাই, তোমরা ভিপিএন দিয়ে ঢুকছো, এই যে ফেসবুক ইউজ করতে পারতেছো না, তার মানে এটা আমাদের কি স্বাধীনতার হস্তক্ষেপ করতেছে সরকার। তাহলে এটা কি আমার সুশাসনের কি অন্তরায়, তাই না? এটা আমার পক্ষে যাচ্ছে না, তাহলে এটা আমাদের কি গুড গভর্নেন্স হচ্ছে না, কারণ তুমি সরকার কি করছো? ইন্টারনেট অফ করে দিছো, তাই না? আমরা ইন্টারনেট ছিলাম না, আমরা প্রায় কতদিন ছিলাম? বেশ অনেকদিন, তাই না? আমার খেয়াল নাই, আমি তখন আমরা ছিলাম বাংলাদেশের বাইরে, ঢাকায় এসেও পাই নাই আমি তখন ইন্টারনেট, প্রায় ধরো এক সপ্তাহের মতো মনে হয় ঢাকাতে ইন্টারনেট ছিল না বাংলাদেশে। ঠিক আছে, পুরো যোগাযোগের ব্যবস্থা তুমি আলাদা হয়ে গেছে, মানে আমরা বাইরের দেশের সাথে কোনো যোগাযোগই করতে পারতেছিলাম না ইন্টারনেটের মাধ্যমে। তারপর আমি যেটা বললাম যে অনেক সময় এরকম হয়েছে, জানো তোমাদের খেয়াল আছে কি না, এরকম মাঝে একবার হয়েছিল ফেসবুক বন্ধ করে দিচ্ছিল সরকার, ফেসবুক নাই। চীনে কিন্তু ফেসবুক ইউজ করা যায় না, হোয়াটসঅ্যাপ ইউজ করা যায় না চীনে। তার মানে কি দেখো, সে ফেসবুক ইউজ করতে পারতেছে না, তার মানে চীনে যদি ফেসবুক ইউজ করতে না পারে, তাহলে মানে সে ওখানে তার স্বাধীনভাবে সে কাজ করতে পারতেছে না, সেটা তাহলে কি হচ্ছে না? গুড গভর্নেন্স হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ 10 দিন অফ ছিল, তাই না? এবার আসো রাজনৈতিক স্থিতিশীলতা। এই দেখো আমাদের এখন কি বলা যায় বলো তো দেখি, আমাদের বাংলাদেশে এখন কি স্থিতিশীলতা রাজনৈতিক ভাবে? বলো আমাকে। বা আমি যদি বলি যে জুলাইয়ের পরে বা এখন আমাদের প্রায় কত মাস হয়েছে? প্রায় 6 মাস হয়েছে না? 6 মাসের মতো, 6 মাসের বেশি হয়েছে। এই 6 মাসের মধ্যে আমাদের বাংলাদেশের এখন কি অবস্থা? কি স্থিতিশীল নাকি অস্থিতিশীল? বলো আমাকে, বলো। এটা তো আগে গতকালকেও বলছি যে এই চ্যাপ্টারটা এমনি বোরিং। হ্যাঁ, আমাদের তো কি আমাদের বাংলাদেশে কিন্তু এখন কিন্তু সমাজে আমাদের কিন্তু এখন অস্থিরতা, তাই না? আমাদের কিন্তু সমাজ স্থির নাই কিন্তু, না আমাদের সমাজ এখন স্থির নাই, আমাদের এখন কিন্তু অস্থিতিশীল অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে। ওকে, হ্যাঁ তো তাই না? হ্যাঁ, নৈরাজ্য চলতেছে, এটাই বললাম আর কি। তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু এখন এই জন্য কিন্তু দেখো রাষ্ট্রের অগ্রগতি এই কারণে কিন্তু বাধাগ্রস্ত। অবভিয়াসলি যখন একটা দেশে সবকিছু যখন একটা মানে দেখো তুমি গত 6-7 মাসের মধ্যে আমাদের অনেক কিছুই তো আমাদের বাধাগ্রস্ত হয়েছে, কারণ আমাদের অবস্থা স্থিতিশীল না। হ্যাঁ, এই জন্য আমাদের কিন্তু সুশাসনের অন্যতম একটা বৈশিষ্ট্যই এটাই যে কি আমাদের থাকতে হবে রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকতে হবে। এটার অভাব হইলে সুশাসন হয় না, সুশাসনের কি হয়? ব্যাহত হয়। তার মানে আমাদের এখন ব্যাহত হচ্ছে। আচ্ছা, এবার আসো মৌলিক অধিকার সংরক্ষণ। হ্যাঁ, এই যে নাগরিকদের যে মৌলিক অধিকার আছে সেটারও সংরক্ষণ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক সুশাসনের।
তারপর স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, একটু আগে আমরা বলছি এগুলো বারবার, তাই না? দেখো এখানে লর্ড ব্রাইস একটা কথা বলছে, সেটা একটু পড়তে হবে, হ্যাঁ, কারণ ওই যে যেটা বললাম যে উক্তি আসে বিচার বিভাগের দক্ষতায় সরকারের শাসন ক্ষমতার দক্ষতা, এটা কে বলছে? লর্ড ব্রাইস। তার মানে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকতে হবে কি একটা দেশের গুড গভর্নেন্সের জন্য। এবার চলে আসি কৌশলগত লক্ষ্য, এটা হলে আমাদের বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে যাবে। কৌশলগত লক্ষ্য দেখো কি বলছে, কৌশলগত লক্ষ্যটা কি দেখো, যে রাষ্ট্র ও নাগরিকের উন্নয়নের লক্ষ্যে একটি কৌশলগত লক্ষ্য স্থির করতে হবে। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা কি, একটা রাষ্ট্রের লক্ষ্যটা কি বা নাগরিকের লক্ষ্যটা কি, সেটা আমাকে স্থির করতে হবে। তার জন্য আমাকে সমাজের ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক পটভূমির বিবেচনায় রাখতে হবে। তাহলে এইসব যদি হয় তখন একটা দেশে কি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হতে পারে। আমাদের বাংলাদেশ এখন আমরা কল্যাণমুখী রাষ্ট্র হইতে পারলাম না। যেখানে আমার এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? সুশাসন আসবে, তাহলে আমরা সেই দেশকে আমরা বলতে পারি একটা কল্যাণমুখী রাষ্ট্র। তাহলে আমরা বাংলাদেশ কি কল্যাণমুখী রাষ্ট্র নাকি রাষ্ট্র না, বলো? এবার আসো পৌরনীতির ক্রমবিকাশ, তারপর আমরা পড়বো হচ্ছে কি সুশাসনের ক্রমবিকাস। এগুলো একটু তোমার হচ্ছে গিয়ে বেশি থিওরিটিক্যাল পড়া আর কি। তারপর আমি দেখো আমাদের বাংলাদেশের বা আমাদের নিজস্ব উদাহরণ দিয়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এবার দেখো যেটা আমি বললাম যে এটাই পরীক্ষা আসে যে পৌরনীতি কি নাগরিকতা বিজ্ঞান, বিষয়িক বিজ্ঞান, এই সম্পর্কে আলোচনা করো, এইভাবে আসছে আমাদের ছোট 2 নম্বরের প্রশ্ন। কি পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান, তারপরে বর্ণনা করো। তাহলে এই ক্রমবিকাশ থেকে তোমাকে তখন লিখতে হবে আর কি। দেখো কি বলছে যে আমরা প্রথমে পড়ছি যে গ্রিসে আমার কি ছিল, নগর ও নগর রাষ্ট্র ছিল, যেটা আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে? আমার এটা বলা হয়ে গেছে, তাহলে আমরা এই প্রথম কথাগুলো আমাদের পড়া হয়ে গেছে, হ্যাঁ। এবার দেখো প্লেটো, সক্রেটিস বিভিন্ন দার্শনিক ছিলেন। প্লেটো একটা বই ছিল দ্য রিপাবলিক, এটা আসে প্লেটোর বিখ্যাত বই কি, প্লেটো দ্য রিপাবলিক। আমি প্লেটো রিপাবলিক, উনি এই রিপাবলিক গ্রন্থে পৌরনীতি নিয়ে কিন্তু কথা বলছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থেও উনি কিন্তু পৌরনীতি নিয়ে কথা বলছেন। আচ্ছা, এবার আসো তারপরে রোমান চিন্তাবিদরাও অনেক কথা বলছেন পৌরনীতি নিয়ে। এখানে জাস্ট এইভাবে লেখা আছে যে কারা কারা কি কথা বলছেন পৌরনীতি নিয়ে। আমরা এবার দেখি, এইখানে চলে আসি। দেখো নিকোলা ম্যাকিয়াভেলি, দেখো তার একটা বই আছে কি দ্য প্রিন্স গ্রন্থে, উনিও কিন্তু কি পৌরনীতি নিয়ে কথা বলছেন। এবং উনি কিন্তু কি বলছেন, দেখো এই যে নগর রাষ্ট্র থেকে এখন জাতীয় রাষ্ট্র, ঠিক আছে, উনি কিন্তু বলছেন নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের ধারণা দিয়েছেন। এই ধারণার থেকেই কিন্তু দেখো এখন পৃথিবীতে কি আমরা কি রাষ্ট্রে পরিণত হয়েছি, জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছি, ঠিক আছে? নিকোলা ম্যাকিয়াভেলি কি জাতীয় রাষ্ট্রের ধারণা থেকেই কিন্তু পৃথিবীতে এখন আমরা কি জাতীয় রাষ্ট্র, এখন কিন্তু নগর রাষ্ট্র নাই। তুমি খুঁজে দেখবা কোনো নগর রাষ্ট্র নাই, সবই আমাদের কিন্তু পৃথিবীতে কি স্টেট, জাতীয় রাষ্ট্র। এবার আসো সুশাসনের ক্রমবিকাশ, অলরেডি প্রথম গুলা বলে ফেলছি আমরা, হ্যাঁ। গুড গভর্নেন্স কোন শব্দটা কোথা থেকে আসছে এটা আমাদের অলরেডি বলা হয়ে গেছে, তাহলে আমরা প্রথমটুকু মোটামুটি আমাদের শেষ। আচ্ছা, এবার আসো প্লেটো কি বলছে, দেখো যে রাষ্ট্র হবে ন্যায় ভিত্তিক ও আদর্শ, এবং ন্যায় ভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে রাষ্ট্রের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। অবভিয়াসলি, তাই না? তুমি যখন হচ্ছে গিয়া ন্যায় ভিত্তিক, হ্যাঁ, ন্যায় আছে, হ্যাঁ, একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই তো জনগণের সার্বিক কল্যাণ হবে। একটা ন্যায় ভিত্তিক রাষ্ট্র যখন তৈরি হবে তখন তো অবভিয়াসলি সে জনগণের জন্য তো ভালো কাজ করবে। আমাদের তো বাংলাদেশে যদি বলি, আমাদের তো উল্টা, যারা আসে সরকারে তারা তাদের সুবিধার জন্য কাজ করে, তাই না? এই যে ব্যাংক লুট করে, এটা করে, সেটাকে দুর্নীতি করে, তাই না? এই যে সরকারে কেন আসতে চায় একটা পলিটিক্যাল পার্টি, তাদের নিজের স্বার্থের জন্য। তারা কিন্তু আমাদের স্বার্থের জন্য আসে না, কিন্তু আমরা এখন ভোট দিয়ে তাদেরকে নিয়ে আসি, হ্যাঁ, কিন্তু তারা নিজেদের স্বার্থের জন্য কিন্তু আসবে, আইসা ক্ষমতায় আইসা যা ইচ্ছা লুটপাট করবে, হ্যাঁ, ক্ষমতা অপব্যবহার করবে, তাহলে তো আদর্শ রাষ্ট্র হইল না আর কি, তাই না? আচ্ছা, এবার আসো অ্যারিস্টটল কি বলছে, দেখো সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধন রাষ্ট্রের লক্ষ্য। উনি আর একটা কথা বলছেন, সংবিধানকে উনি 2টা ভাগে ভাগ করছেন, কে? অ্যারিস্টটল। সেটা হচ্ছে গিয়ে যে শাসন শুধু শাসকের স্বার্থে পরিচালিত না হয়ে
সমাজের স্বার্থে হয় প্রয়োজিত তাকে বলা হচ্ছে শুদ্ধ প্রকৃতির সংবিধান, যে সে সমাজের স্বার্থে কাজ করতেছে, নাগরিকের স্বার্থে কাজ করতেছে। আর আমি যেটা বললাম একটু আগে, যে যে শাসন সমাজের স্বার্থকে উপেক্ষা করে শুধু শাসকের স্বার্থকে প্রাধান্য দেয়, যেটা আমি যেমন এখন একটু আগে বললাম, যে আমাদের বাংলাদেশে এরকমই হইতেছে, যে আসতেছে সে তার নিজের স্বার্থেই কাজ করতেছে। খুব কমই দেখা গেছে জনগণের, হ্যাঁ করতেছে, আমি মানা করবো না, জনগণের স্বার্থে আমরা আমাদের কাজ করছে আমাদের দেশের সরকার, কিন্তু পিছনে কিন্তু এটাই ছিল মেইনলি। তুমি দেখো এই যে এখন বের হচ্ছে না, এই ব্যাংকের অবস্থা খারাপ, ওই ব্যাংকের অবস্থা খারাপ, ওখানে লুটপাট করে টাকা পয়সা লয়ে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওখানেও দেখা গেছে দুর্নীতি হয়েছে, ওখানেও তারা নাকি রাশিয়ার কাছে টাকা খাইছে। কত শুনতেছি, দেখাইতেছে জনগণের জন্য কাজ করতেছে, কিন্তু পিছনে কিন্তু তারা কি তাদের আখের গুছাচ্ছে বলা একটা কথা আছে, হ্যাঁ, যে তারা তাদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। তাহলে এটাকে কি বলা হয়? বিকৃত প্রকৃতির কি সংবিধান। এবার কৌটিল্য, হ্যাঁ, এটা প্রাচীন যুগে আমরা পড়ি, মৌর্য বংশের প্রধানমন্ত্রী ছিলেন, মৌর্য বংশ যখন প্রতিষ্ঠা হয়েছিল, কৌটিল্য, তার একটা বই আছে, তার আরেকটা নাম চাণক্য। তোমরা যে পড়ো চাণক্য মাণিক্য গণ, ওই চাণক্য বা কৌটিল্য, তার একটা বই আছে অর্থশাস্ত্র, সেখানে উনি কিন্তু সুশাসন সম্পর্কে আলোকপাত করছেন, ঠিক আছে। এবং পরীক্ষায় প্রশ্ন আসছে যে অর্থশাস্ত্র কার রচনা, তাহলে কার রচনা হবে? কৌটিল্য বা চাণক্য। তার নাম কি? চাণক্য। অনেক অনেক কুটিল ছিল, এই জন্য কুটিল, কৌটিল্য, কুটিল থেকেই কৌটিল্য আর কি। আচ্ছা, এবার আসি, আমরা একটু আগে বলতেছিলাম না যে বিশ্ব ব্যাংক কিন্তু প্রথম শব্দটা ব্যবহার করছেন বা ধারণাটা প্রবর্তন করছে, আমরা একটু আগে বলছি, এবং 6টা সূচক চিহ্নিত করছে কে? বিশ্ব ব্যাংক। ওই যে আবারও সে একই, দেখো, বক্তব্য বা মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতা, রাজনীতির স্থিতিশীলতা, আমরা এটাকে সব পড়ে ফেলছি। সহিংসতা থাকবে না, আমাদের তো হিংসা খালি, তাই না, মারামারি কাটাকাটি লেগেই আছে। এই যে কয়দিন আগে তো কুয়েটে গন্ডগোল হইলো। তার মানে আমাদের বাংলাদেশে এখন রাজনৈতিক অবস্থা খুবই কি অস্থিতিশীল। সরকারের কার্যকারিতা থাকবে, নিয়ন্ত্রণের মান থাকবে, আইনের শাসন থাকবে, দুর্নীতি নিয়ন্ত্রণ, কোনো কিছুই আমাদের বাংলাদেশে ভালো মতো নাই। বলো দেখি কোন কোন পয়েন্টটা আছে আমাদের ভালো মতো, বলো দেখি। হ্যাঁ, এখন বলা যায় ঠিক আছে আমাদের এটা আছে, তাই না? বাকিগুলো কি আদৌ কিন্তু কিছু আছে? তুমি কি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারতেছো? বলো। সব জায়গায় তুমি দেখবা দুর্নীতি, 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 ঘুষ খাইতেছে। তুমি যেখানে যাও না কেন, সরকারিতে যায় দেখবা, হ্যাঁ, টাকা দেন নাহলে কাজ করবো না, এরকম। তোমাকে তো বাধ্য হয় তোমাকে টাকা দিতে হবে। আমি নিজে তো কত জায়গায় দেখছি, টাকা ছাড়া কাজই করবে না তারা। তুমি টাকা দিবা, একদম কাজ করে দিতে সাথে সাথে। কিন্তু তার কাজ কিন্তু দেখো, সে সরকারি কর্মচারী হিসেবে তাকে কিন্তু বসাইছে তো এই কাজটা করার জন্য। আমি তো একটা ঘটনা বলি, বলবো? একটা ঘটনা বলি, আমার মনে পড়ছে একটা ঘটনা, বলবো নাকি বলো? একটা ঘটনা বলি, শুনতে চাও? কারণ আজকে পড়া বোরিং পড়া, হ্যাঁ, যদি শুনতে চাও তাহলে বলবো, হ্যাঁ বললে বলবো, নাহলে বলবো না। আমার একটা প্রশ্ন ছিল, জিকে কি এইগুলা থেকে আসে? তোমার এখন জিকে দরকার কি? তোমার এখন হচ্ছে গিয়ে সামনে এমসিকিউ পরীক্ষা আসবে, সেটা দেখো। তুমি এখন আপাতত আসো কিসে? একাডেমিক। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে পূর্বাচল, হ্যাঁ, পূর্বাচলে আমাদের একটা জমি আমার ছোট বোনের নামে আর কি হয়েছে। তো আমাদেরকে যে আমাদের নামে করার জন্য তোমার হচ্ছে কি যে তোমার দলিল টলিল ছাত্র করা লাগে আর কি, হ্যাঁ। তো করার পর আবার একটা যে তোমার টিপসই দিতে হয়, বুঝছো, টিপসই দিতে হয়। যে লোকটা টিপসই নিচ্ছে, যে লোক আমাদেরকে টিপসই নিল, সে কি করলো তুমি জানো? আমরা টিপসই দেওয়ার আগে বলে কি প্রত্যেকটা টিপসইয়ের জন্য আমাকে 100 টাকা দিবেন। আমি না থক হয়ে গেলাম, কি রে ভাই, হেড তো কাজই এটা, তাকে বসানো হয়েছে ওই জায়গাটাতে যে ওই কাগজে সে টিপসই নিবে। সে আমাদের সবাইকে টিপসই নিতেছে টাকা, প্রতি পার্সন, প্রতিটা মানুষের জন্য সে 100 টাকা করে দিচ্ছে। তার তো নাও কথা, এটা সরকারি জিনিস, এটা তো সরকারি কাজকর্ম, এখানে তো এক্সট্রা টাকা নেওয়ার তো কোনো ই নাই। তুমি যখন টাকা না দিবা, তোমার সেই তার কাছে তো কাগজ, তাই না? এখন তুমি যদি টাকা না দাও, তুমি যদি বলো আমি টাকা দিব না, সেও বলবো আমি তোমার টিপসই নিব না। আচ্ছা, জাস্ট এরকম
সে একটা করে টিপসই দিচ্ছে, টাকা দিচ্ছে। তাহলে বুঝো যে তার ড্রয়ারে কত টাকা হয়েছে ওই দিন। এই আর কি, সেই ব্যবসা আর কি। তাহলে আমাদের গেল ক্রমবিকাশ। তাহলে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আসলে দেখি সম্পর্কটা কি, যে পরিণতি ও সুশাসনের মধ্যে সম্পর্ক অবভিয়াসলি একে অপরের পরিপূরক, একই সূত্রে গাথা। হ্যাঁ, দেখো আমরা জানি, আমি কি বলছি দেখো, পরিণতির উদ্দেশ্যটা কি ছিল, যে নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। হ্যাঁ, আমরা কিন্তু সুশাসনও একই কথা বলছি, তার মানে একই কথা। তার মানে হচ্ছে কি সম্পর্কটা কিন্তু মনে, যেমন কি দেখো, এই যে দেখো সম্পর্কে উন্নত ও কল্যাণমুখী গড়ে তোলা, নাগরিকদের উত্তম জীবন নিশ্চিত করা। তার মানে পরিণতি সুশাসন একই কথা বলতেছে। তার মানে কি বলছে দেখো, একে অপরের সহযোগী। হ্যাঁ, তাদের একই লক্ষ্য, তাদের একই লক্ষ্য। উভয়েরই কিন্তু প্রধান হলো নাগরিকের জীবন, রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ উন্নয়ন, তাই না? আমরা পরিণতিতে এটাই পড়ছি, সুশাসনেও আমরা এটা পড়লাম। তার মানে একে অন্যের পরিপূরক আমরা বলি, সহযোগী, হেল্পিং হ্যান্ড, অপোজিট না কিন্তু, বিপরীত না কিন্তু। পরিণতি আর সুশাসন কিন্তু বিপরীত না, তারা একে অপরের পরিপূরক, একে অপরের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার দেখো, এই যে নাগরিকের অধিকার, কর্তব্য, রাষ্ট্র, সরকার, এগুলো নিয়ে যেমন পরিণতি আলোচনা করে, স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলো নিয়ে কি আলোচনা করে? সুশাসন। ওকে, এবার আসো, যে এই যে বললাম যেটা, যে একে অন্যের উপর নির্ভরশীল, একজনের ছাড়া আরেকজন কিন্তু অপূর্ণ। ঠিক আছে, তাহলে পরিণতি জ্ঞান অপরিহার্য, তেমনি সুশাসন নিশ্চিত করতে না পারলেও কিন্তু কি পরিণতির অবাধ জ্ঞান নিয়েও আমার লাভ হবে না। এই জন্য আমরা বলি যে একে অপরের উপর কি তোমার কি ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার আসি বাংলাদেশি পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব। এই দেখো, এবার ভালো শোনো, তুমি বাংলাদেশি, তুমি কেন পড়বা পরিণতি? হ্যাঁ, তুমি কেন পরিণতি পড়বা বলো? আমরা কেন পরিণতি পড়বো? এই যে তুমি বলো যে আমরা সায়েন্সের স্টুডেন্ট হইয়া ইতিহাস কেমনে পড়ায়, পরিণতি কেমনে পড়ায়, ওই যে ওইটাই, যে একটা দেশের নাগরিক হিসেবে আমাদের এগুলো জানা উচিত। হ্যাঁ, অনেক কিছু, যেমন আমি বলি আমাদের ক্লাস 9-10-এ তোমাদের ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর আমাদের সময় ছিল সামাজিক বিজ্ঞান বলতো, সমাজের যে পরিণতি, তারপরে অর্থনীতি, সবকিছু মিলাই মিলে একটা বই হয়েছিল। আমি জানি এখন এরকম আছে কিনা, আমাদের সময় ছিল, আমাকে বলতাম এটা সামাজিক বিজ্ঞান 9-10-এ ছিল। আমার তখন থেকে আমার খুব মজা লাগতো এগুলো পড়তে। আমি আলাদা নোটও করছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, অন্য বই দেখে দেখে আমি নোটও করছিলাম। তখন থেকে আমার খুব ভালো লাগতো এইসব পরিণতি বা সামাজিক যে আমাদের যদি বলি এই সামাজিক বিজ্ঞানের এই জিনিসগুলাকে আর কি। আচ্ছা, তাহলে এবার আসি যে আমাদের কেন দরকার, মানে ফার্স্ট হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে কি আছে, আমি যেটা বললাম, আমাদের অভাব, আমাদের সুশাসন নাই। সো এটার জন্য আমাকে পরিণতি পড়তে হবে, আমাদের জানা প্রয়োজন। আমরা যখন জানবো তখন আমরা কি সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারবো, যখন আমরা পরিণতি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে সুনাগরিকের শিক্ষা লাভ, যে আমরা যখন পরিণতি পড়বো তখন নাগরিকের যে গুণাবলী, সুনাগরিক গুণাবলী, সে সম্পর্কে আমরা জানবো। সো তখন আমি বুঝতে পারবো, তাহলে আমাকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে দেশের জন্য সুনাগরিকতা গুণাবলী সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কিসে? পরিণতি থেকে। সো আমাদের এটা খুবই জরুরি। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, এই দেখো আমরা একটা কথা বলি, আমাদের রাজনৈতিক সচেতনতার অভাব। আমি একটু আগে কি বলতেছিলাম তোমাকে, আমি বললাম দেখো, আমরা যখন ভোট দেই, আমরা মার্কা দেখে ভোট দেই, আমরা দেখি না যে যোগ্য প্রার্থী দাঁড়াইছে কি দাঁড়ায় নাই। এসে দাঁড়াইছে আওয়ামী লীগ থেকে, কে দাঁড়াইছে হেরে দেখার বিষয় না। ও নৌকা, আচ্ছা ভোট দাও, নৌকাতে সিল মারো। আমি ধানের শীষ করি, আমার এলাকা থেকে কি সে যোগ্য কিনা বা অযোগ্য ব্যক্তি সেটা আমি দেখি না। আচ্ছা দাঁড়াইছে তো বিএনপি থেকে, আর দাগায় সিল মার আসো ধানের শীষ। হ্যাঁ, আমাদের যে এই যে সচেতনতা নাই, রাজনৈতিক সচেতনতা, যে কোন দল বা কোন লোক দাঁড়াইছে নির্বাচনে, দেখি আমি সে যোগ্য কিনা। অথবা আওয়ামী লীগ বিএনপি না, ধরো কোনো যোগ্য প্রার্থী দাঁড়াইলো, আমরা তাকে ভোট দেই না। তুমি নিজেই তুমি দেখবা যে আমরা সালে একই, জানো কি, ওই আওয়ামী লীগ বিএনপি, ধানের শীষ নৌকা, এই দুইটার মধ্যেই কি হয়, ফাইট হয়। আমি যদি বলি 9 সাল পর্যন্ত যে আমার চোখে পড়া, হ্যাঁ আমরা এটাই দেখছি। আমরা এটা দেখি না যে আমার এলাকা থেকে
যোগ্য প্রার্থী কে দাঁড়াইছে? আচ্ছা আমি তো বিএনপি করি, আমার বিএনপি থেকে দাঁড়াইছে আমাদের এলাকা থেকে ওইজন, আমি তাদের ভোট দিয়ে আসবো। বা তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগ থেকে এই তোমাদের এলাকায় যে দাঁড়াইছে তুমি দেখলাম না যে সে কি যোগ্য নাকি অযোগ্য, সে কি 5 পাস নাকি 8 পাস নাকি 9 পাস। হ্যাঁ, কিন্তু যে যোগ্য প্রার্থী, যে শিক্ষিত, যে নাকি দেশের জন্য ভালো কাজ করতে পারবে, তাকে আমরা দেই না। তুমি নিজেই দেখো তো দেখি, আমাদের এই যে এত দিন ধরে, হ্যাঁ, এতগুলা সরকার আসছে, হ্যাঁ, খুব কমই তুমি দেখবা এরকম যে সবাই খুবই শিক্ষিত। এই যে আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের, তারা সবাই শিক্ষিত ব্যক্তি, তাই না? কেউ কিন্তু অযোগ্য ব্যক্তিকে আমরা আনি নাই, সব কিন্তু যোগ্য ব্যক্তি কিন্তু আমাদের এখন কিন্তু সরকার চালাচ্ছে। তুমি এখানে কম্পারিজন করো যে আগের সরকারের সময় কয়জন ব্যক্তি ছিল যে এরকম দেখা গেছে যে তোমার গ্রাজুয়েট খুব কমই পাওয়া, তাই না? সো এটাই যে আমাদের এই যে রাজনৈতিক সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে, তাহলে আমরা পরিণতি জানতে পারলেই আমরা এটা বৃদ্ধি করতে পারবো। এবার দেশপ্রেম, আমি যেটা বললাম যে দেশপ্রেমের চেতনা সৃষ্টি করে। আমরা কথা বলি না একটা যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কিন্তু আমাদের জন্য বেশি কঠিন, তাই না? সো পৌরনীতির মাধ্যমে দেশের প্রেমের চেতনা সৃষ্টি করে, যেটা আমরা আগে বলছিলাম, দেশপ্রেম জাগ্রত হয় পৌরনীতি পড়লে। সংবিধান সম্বন্ধে জ্ঞান অর্জন, তোমরা দেখো নিজেরা তো সংবিধান পড়বা, সংবিধান পড়বা কোথা থেকে? ইতিহাস থেকে পড়বা, টপিক পড়বা কোথা থেকে? পৌরনীতি থেকে, না? সেকেন্ড পার্টে আছে পঞ্চম অধ্যায়তে, না, সংবিধান। তার মানে আমরা সংবিধান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো পৌরনীতি পড়লে। জাতীয় সমস্যা সমূহের সমাধান, আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম সমস্যা, সবার আগে সমস্যা জনসংখ্যার সমস্যা। এত এত মানুষ বাংলাদেশে, তাই না? 16-17 কোটি হয়েও গেছে। সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা সমস্যা। আরো অনেক সমস্যা আছে, খালি বলবো না শুধু জনসংখ্যা সমস্যা। এই যে সব সমস্যা, হ্যাঁ, এইসব সমাধানগুলোর জন্য কিন্তু আমাকে কি পৌরনীতি পড়তে হবে। আচ্ছা, এবার চলে আসি পৌরনীতি ও সুশাসনের সাথে যে বিভিন্ন আমাদের যে সম্পর্ক। এখানে বইতে অনেক আছে, অনেক, আমি সব আনি নাই, সব দরকার নাই। এখান থেকে একটু কম প্রশ্নই আসছে, তোমাদের সৃজনশীলে। এই যে পিছনে যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন বেশি আসছে, এখান থেকে একটু কম প্রশ্ন আসছে। যেমন রাষ্ট্রবিজ্ঞান, আমি কি বললাম দেখো, নাগরিক, নগর, রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু সেগুলো নিয়ে কথা বলে, পলিটিক্যাল সায়েন্স। দেখো আমরা কি বললাম, সিভিটাস, তাই না? নাগরিক, নগর, রাষ্ট্র। খেয়াল দেখো, পলিটিক্স এটা গ্রিক শব্দ, সেটার অর্থ কি দেখো, কোথেকে আসছে দেখো, পোলাইটস আর কি পলিস থেকে। দেখো পোলাইটস আর পুলিশ থেকে, যার কি নাগরিক, নগর, রাষ্ট্র, সেম কথা, সেম, তাই না? সেম না? সিভিটাস, নাগরিক, নগর, রাষ্ট্র। দেখো ওখানে দেখো পলিটিক্সটা কি আছে, পোলাইটস আর পলিস, এটা কি নাগরিক, এটা কি নগর, রাষ্ট্র। তার মানে দেখো উৎপত্তি বা ব্যুৎপত্তি অর্থে পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান এক ও অভিন্ন। এবং আমরা দেখি এবার নাগরিক নিয়ে তো আমরা কথা বলছি, তাই না? পৌরনীতিতে রাষ্ট্রের কার্যাবলী নিয়ে কথা বলছি। দেখো রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু রাষ্ট্রের মানুষের কি কার্যাবলী নিয়ে কথা বলে। রাষ্ট্রবিজ্ঞান অবভিয়াসলি রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্র কি, তাই না? রাষ্ট্রতে কি তোমার নাগরিক থাকে, আমরা নির্ভরশীল, তাই না? একটি রাষ্ট্র কি মানুষ ছাড়া হবে, নাগরিক ছাড়া কি রাষ্ট্র হবে না, তাই না? তার মানে কি নির্ভরশীল। দেখো নাগরিক ছাড়া যেমন রাষ্ট্র গঠিত হয় না, তেমনি রাষ্ট্র ব্যতীত নাগরিকের অস্তিত্ব থাকতে পারে না। এই একটা খেয়াল করে দেখো, রোহিঙ্গারা আমাদের বাংলাদেশের কিন্তু নাগরিক না, ঠিক আছে? তার মানে রাষ্ট্র ব্যতীত নাগরিকের অস্তিত্ব থাকতে পারে না। তার মানে কি, আমরা কিন্তু ওদেরকে আশ্রয় দিছি, ওরা কিন্তু বাংলাদেশের নাগরিক না। তার মানে নাগরিক হিসেবে এখনো কোনো অস্তিত্ব নাই ওদের। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু ওদেরকে আমরা আশ্রয় দিছি, দিয়ে আমরা ওদেরকে পুনর্বাসন করতেছি যে ভাষাঞ্চরে। কক্সবাজার থেকে ওদেরকে নিয়ে আমরা ভাষাঞ্চর নামে আমাদের একটা দ্বীপ আছে, সেই দ্বীপে আমরা ওদেরকে পুনর্বাসন করতেছি। তার মানে দেখো, মানে নাগরিক না দেখে ওদের কি কোনো
অস্তিত্ব থাকে হয় না, কিন্তু আছে অবভিয়াসলি, একটা মানুষ তো, তাই না? মানুষ হিসেবে আছে, আমি মানে অন্য হিসেবে বললাম আর কি। তাহলে নাগরিক ছাড়া যেমন রাষ্ট্রের গঠন সম্ভব না, তেমনি রাষ্ট্র ব্যতীত নাগরিকের কি অস্তিত্ব নাই। এই যেটাই বললাম যে আমরা তাদেরকে নাগরিকত্ব দেই নাই বাংলাদেশের। আচ্ছা, এবার আসো কি বলছে দেখো, রাষ্ট্র হলো একটি সামাজিক সত্তা আর নাগরিক হলো সেই সত্তার অংশ বিশেষ। কে বলছে? অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক। বলো রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? বলো দেখি, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এই যে এতক্ষণ ধরে আমরা মানে অনেকগুলো মানুষের নাম পাইলাম, বলো দেখি রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? কে হতে পারে বলো? প্রথমত আংশিক না, পুরোটাই। প্রথম অধ্যায় আংশিক না, পুরোটাই। এই জন্য আমি কম আছি। হ্যাঁ, আমি এটা কম আছি, তুমি ওই পর্যন্ত ঠিক আছে। প্রথম অধ্যায় আংশিক কিন্তু লেখা নাই তোমাদের। যেমন সংবিধানে, আমি সিলেবাস দেখছি, সংবিধানে লেখা আছে আংশিক, সংবিধানে সংশোধন নাই। হ্যাঁ, কিন্তু এগুলা কিন্তু তোমার আংশিক ভাবে লেখা নাই, পুরো অধ্যায় লেখা আছে কিন্তু। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। আচ্ছা, এবার আসি আমরা, একটা রাষ্ট্রের উপাদান কয়টা বলো? একটা রাষ্ট্রের উপাদান কয়টা? 4টা। নির্দিষ্ট ভূখণ্ড থাকা লাগবে, জনসমষ্টি থাকা লাগবে, সরকার থাকা লাগবে, সার্বভৌমত্ব থাকা লাগবে। আমরা এটা জানি, তাই না? তাহলে এই যে বিভিন্ন উপাদান, নাগরিক, এগুলা নিয়ে আলোচনা করে কি? রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, তোমাদের কি বলতেছো যে এইগুলা তোমাদেরকে সিলেবাসে নাই, কিন্তু তোমাদের এখানে আংশিক লেখা নাই যে অধ্যায়তে? আমাকে একটু বলো তো। আমি এই জন্য আমি এগুলা একদমই কম আনছি। আমি ওই পর্যন্ত গুরুত্ব দিছি, তোমাদের আগের পর্যন্ত গুরুত্ব দিছি। এই যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক, তো অর্থনীতির সম্পর্ক, আমার বেশি কিছু পড়বো না। যদি চলে আসে প্রশ্ন, তোমাদের আংশিক বলা নাই, সিলেবাসে আংশিক বলা নাই। সংবিধানে আংশিক বলা ছিল, আমি পরে দেখছি সংবিধানে মৌলিক অধিকার পর্যন্ত বলা আছে, সংশোধনীগুলো নাই, আংশিক বলে দিছে। কিন্তু তোমাদের কিন্তু এগুলোতে প্রথম অধ্যায় কিন্তু আংশিক বলা নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ইতিহাস। দেখো ইতিহাসের সম্পর্কটা কি, যে এই যে আমরা একটু অলরেডি বলছি, দেখো এই যে আমরা যে ইতিহাসে যে নগর রাষ্ট্র, গ্রিসের এই যে পড়লাম যে গ্রিসে এরকম নগর রাষ্ট্র ছিল। হ্যাঁ, তার মানে এই যে তুমি ইতিহাস থেকে তো জানতে পারতেছো, ইতিহাস না জানলে তো তুমি জানতে পারতা না যে ওইসব জায়গায় কিরকম রাষ্ট্র ছিল পরিচালিত। তার মানে ইতিহাসের সাথেও কিন্তু আমার কি আছে, পরিণতিরও কি সম্পর্ক আছে। এবার আসি আমরা সমাজ বিজ্ঞান। এই যে আমাদের সমাজ বিজ্ঞান, বুঝতেই পারতেছো যে সমাজ বিজ্ঞান কি? মানুষের সামাজিক আচরণের বিজ্ঞান ভিত্তিক, আবার মানুষ নাগরিক। তার মানে সমাজ বিজ্ঞানের সাথেও কিন্তু কি আছে, পরিণতি সুশাসনের সম্পর্ক আছে। এবার আসো লোক প্রশাসন। এই যে আমরা সংবিধান পড়তেছি, তাই না? সংবিধান কিন্তু লোক প্রশাসনও পড়াবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? রাষ্ট্রের জনগণ নিয়ে কথা বলতেছে। তার মানে কি, রাষ্ট্রের জনগণ, নাগরিক, ওই একই কথা। পৌরনীতি ও কথা বলতেছে, লোক প্রশাসনও কি রাষ্ট্রের জনগণ নিয়ে কথা বলতেছে। তার মানে কি সম্পর্ক আছে, একই জিনিস নিয়ে কথা বলতেছে। তারপর অর্থনীতি। এই যে আমরা যে বললাম যে এখন অনেক দেশ কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে, কিছু কিছু রাষ্ট্র পুলিশি রাষ্ট্র। চলো আবার একটু শুনি যে পুলিশি রাষ্ট্র মানে কি। আমরা কিন্তু একটা সময় পুলিশি রাষ্ট্র হয়ে গেছিলাম। দেখো তুমি জানলে বুঝতে পারবা যে রাষ্ট্রে পুলিশের প্রাধান্য থাকে। যেমন আমি যখন নিজেই বলতাম, জানো যে এখন পুলিশের হাতে সবকিছু ক্ষমতা। তুমি যখন আগে রাস্তায় যাইতা তখন দেখতা না পুলিশের কি দেমাগ, মানে ভাবটা কি তাদের, কারণ সব ক্ষমতা দিয়ে রাখছে পুলিশের কাছে। আমরা দেখলাম না আন্দোলনের সময় পুলিশ গুলি করছে, পুলিশকে এমনি এমনি গুলি করছে, তাকে সরকারে সেই ক্ষমতা দিয়ে রাখছিল, দেখি তো পুলিশ গুলি চালাইছে, তাই না? সবকিছু ক্ষমতা পুলিশের কাছে যে ক্ষমতা, যেটা দেখো না, এই জন্য তো মানুষজন দেখো আন্দোলনের পর আমরা দেখছি যে পুলিশের উপরে কি মানুষজন কি খেপা ছিল, খেপা গিয়ে কি অনেক থানা পুরাই দিছে। আমাদেরও তারা বলা যায়, তাই না, যে কি যে পুলিশকে ক্ষমতা দিয়ে রাখছিল সরকার। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় কি পুলিশি রাষ্ট্র। যেমন হচ্ছে গিয়ে জার্মানিতে হচ্ছে গিয়ে তোমার যখন হিটলার ছিল, তার একটা গোপন পুলিশ বাহিনী ছিল, গেস্টাপো, ঠিক আছে? তার মানে পুলিশদের হাতে সবকিছু নিয়ন্ত্রণ ছিল, যেটা আমাদের বাংলাদেশে একসময় ছিল। হ্যাঁ,
তার মানে অর্থনীতির সাথে সম্পর্ক কি, তার কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হচ্ছে। তার মানে কি যে অর্থনীতি সম্পর্কিত, কিন্তু কি অর্থনীতির মধ্যেও তো তোমার চলে আসতেছে নাগরিকদের কি অধিকার সম্পর্কে কথা বলা, অথবা কি তোমার অর্থনৈতিক সমস্যার কথা বলা, তাহলে এগুলোর মধ্যে সাথেও কি পৌরনীতির সাথেও কিন্তু সম্পর্ক আছে। ওকে, এবার আসো নীতিশাস্ত্র। নীতি নীতি নীতি, হ্যাঁ আমরা বলি না যে তোমার কোনো নীতি নাই, তুমি একটা নীতিহীন মানুষ। হ্যাঁ, নীতি নীতিশাস্ত্র কি, যে মানুষকে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। তুমি তখন বুঝবা কোনটা ন্যায় কোনটা অন্যায়। নীতিহীন মানুষ কাকে বলি আমরা, সে অন্যায় কাজ করে যেতেছে, সে জানে তারপরে করতেছে, তাহলে তুমি তখন বলবা তাকে আমরা কি বলি, নীতিহীন মানুষ, তাই না? তাহলে নীতিশাস্ত্র কি মানুষকে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। তাহলে এই ন্যায় নীতির মূল্য থেকেই কিন্তু কি আমার রাষ্ট্রের কাঠামো গড়ে উঠতেছে। তাহলে আমাদের কি পৌরনীতি সুনাগরিকের সুশিক্ষা দেয়, নীতিশাস্ত্র তাই নৈতিক আচার ব্যবহার আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তার মানে কি যে একই জিনিস নিয়ে ওরা কাজ কারবার করতেছে। তারপরে আমরা চলে আসি নীতিশাস্ত্রের পর ভূগোল। এই যে আমরা বলি ভূপ্রকৃতি, তাই না, রাষ্ট্রের ভূপ্রকৃতি, তারপরে হচ্ছে গিয়ে তোমার কোন স্থানে কি কি হয়, যেমন মনে করে লেখা আছে দেখো যে রেল সেতু প্রভৃতি অবস্থান কোন স্থানে হলে উত্তম হবে, এসব বিষয়ে সরকারি সিদ্ধান্ত রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের আলোকে নামাই কিন্তু বাঞ্ছনীয়। এই জন্য আমরা এখন দেখি যে জিও পলিটিক্স কথাটা খুব চলে আসে, ভূ রাজনীতি। হ্যাঁ, এটা কিন্তু এখন পরিণতি কিন্তু কি অনেক বড় একটা আলোচ্য বিষয়। তারপর দেখো কোন রাষ্ট্র, দেখো পৃথিবীতে কোন রাষ্ট্র কিন্তু একা চলতে পারে না, তাকে অবশ্যই অন্য রাষ্ট্রের হেল্প নিতেই হবে। তুমি একা চলতে পারবা, তুমি বলো দেখি, আমরা হেল্প নেই না? অনেক রাষ্ট্র আমাকে হেল্প করে, একদম জাপান আমাকে হেল্প করে, ইন্ডিয়া, হ্যাঁ এই যে আমরা বলি পার্শ্ববর্তী দেশ, এখন তো লাগালাগি, তাই না? হ্যাঁ, যদিও আমরা অনেক অনেক সুবিধা দিছি এতদিন ইন্ডিয়াকে, কারণ ওইটাই যে আমাকে থাকতে হচ্ছে, আমার দেখো ইন্ডিয়া আমার 3 দিকে ইন্ডিয়া, আমার বাংলাদেশের 3 সাইড দিয়ে ঘেরা ইন্ডিয়া। এখন তুমি যদি ইন্ডিয়ার যদি হেল্প না করো, তোমার কোন দিন খায় ফেলবে? সো দেখা গেছে কি যে সবাই সবকিছুর উপর ডিপেন্ড, আমরাও আমাদের উপর অনেকে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমাদের এখানে অনেক কিছু হয় যেটা, যেমন বিদেশে আমরা কি করি, রেডিমেড গার্মেন্টস রপ্তানি করি, আমেরিকাতে সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস যায়। হ্যাঁ, তাহলে দেখো ওইসব কারখানাগুলো কিন্তু আমাদের উপরে ডিপেন্ডেন্ট, কারণ আমাদের এখানে কি তোমার সস্তার জিনিসপত্রগুলো হচ্ছে আমরা এখান থেকে রপ্তানি করতেছি। তৈরি পোশাক রপ্তানিতে আমরা কিন্তু বাংলাদেশের অবস্থান কিন্তু আমরা দ্বিতীয়। তার মানে অবভিয়াসলি কোনো না কোনো ভাবে দেখো আমরা কি কোনো না কোনো রাষ্ট্র কারোর উপর কি ডিপেন্ডেন্ট, আমরাও ডিপেন্ডেন্ট না? এ আমাকে হেল্প করতেছে, ও আমাকে হেল্প করতেছে, চীন আমাদেরকে হেল্প করতেছে, রাশিয়া হেল্প করতেছে, বা জাপান আমাকে হেল্প করতেছে, হ্যাঁ আমাকে তো অনেক অনেক দেশ হেল্প করতেছে। তার মানে কি যে এই যেসব সম্পর্ক জন্য আমাদের ভূগোলের সাথে আমাদের নির্ভরশীল আর কি। আচ্ছা, এবার আসো জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সম্পর্কিত। ওই যে আবার সেই নাগরিককে নিয়ে তো কথা বলতেছে, জনসংখ্যা, হ্যাঁ জনসম্পদ। দেখো জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার পর জোর দেয়, দেখো আমাদের এটা খুব জরুরি, জানো, জনসংখ্যাকে জনসম্পদ। কিন্তু আমাদের বাংলাদেশে এটা হয় না। আমাদের বাংলাদেশে এত জনসংখ্যা বেশি, কিন্তু আমরা সেটাকে জনসম্পদে তৈরি করতে পারতেছি না। যদি তৈরি করতে পারতাম তাহলে আমরা আরো অনেক উন্নত হইতে পারতাম। ঠিক আছে, এবার চলে আসি জেন্ডার স্টাডিজ, মানবাধিকার, নারী পুরুষের সমান অধিকারের কথা আমরা বলছি, তাই না, যে সুশাসন নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, সেখানে জেন্ডার স্টাডিজও কি নারী পুরুষের সমান অধিকারের কথা বলে। ঠিক আছে, তার মানে এখানেও তাই দেখতেছি আমরা যে তারা একই বিষয় নিয়ে তারা কথাবার্তা বলতেছে। এগুলো একটু কমই আসে, এই জন্য আমরা একটু আগায় যেতেছি। এবার আইসিটি, আইসিটি তাই না, ইনফরমেশন টেকনোলজি, ই গভর্নেন্স, তাই না, ই গভর্নেন্স বা ই গভর্নমেন্ট। দেখো কি বলছে, সেটা হচ্ছে গিয়ে দারিদ্র দূর করে আমরা একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। এর জন্য আমাদের দরকার খুব তথ্য প্রবাহ, ইনফরমেশন দরকার আমাকে। তার জন্য আমার এই ইনফরমেশন দরকার কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই দেখো আমরা তো অবশ্যই দেখো আমরা মানে এখন আইসিটির উপর অনেক কিছু নির্ভরশীল, তাই না, আমরা আইসিটির উপর অনেক নির্ভরশীল। এই যে তোমাকে তুমি দেখো, তুমি আমাদের সাথে, তোমার সাথে আমি কানেক্টেড কিভাবে আছি, ফেসবুকের মাধ্যমে, অনলাইনে, তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা
কি তোমার সাথে যোগাযোগ আছে। মানে আমরা খুবই নির্ভরশীল এখন কি আমাদের কিসের উপরে, আইসিটির উপরে। আচ্ছা, বিশ্বগ্রাম ও গ্লোবাল ভিলেজ, যদিও এটা হচ্ছে গিয়ে তোমাদের অক্ষরপত্রে বইতে আছে, আমি তারপর একটু পড়াই দিচ্ছি, কারণ বিশ্বগ্রাম নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে যে এই বিশ্বগ্রাম ধারণার প্রবর্তকটাকে। হ্যাঁ, এটাকে হারবার্ট মার্শাল ম্যাকলুহান, উনি এবার ঢাকা ভার্সিটিতে আসছিল। হ্যাঁ, গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তককে। যে গ্লোবাল ভিলেজ মানেটা কি, দেখো তুমি বিশ্বের আমি যে কোনো প্রান্ত থেকে বসে, ধরো আমি বাংলাদেশে আছি, আমি কি ইন্টারনেটের মাধ্যমে আমি অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটির অনলাইনের একটা তোমার সাবজেক্ট আমি পড়াশোনা করতেছি, ধরলাম আমি এখানে বসে অস্ট্রেলিয়াটা আমি পড়তেছি, বা আমি এখানে সাথে কানেক্টেড হতে পারতেছি কানাডার আমার বোনের সাথে অনলাইনে, ঠিক আছে। বা তুমি ধরো কোনো কাজ পাচ্ছ, অনেকে আছে না যে ফ্রিল্যান্স করে, ফ্রিল্যান্সার, তুমি ঘরে বসে অনলাইনে বিদেশের কোনো একটা লোকের কাজ তুমি করে দিতে পারতেছো, তোমাদের যা লাগতেছে না তার কাছে, ঘরের মধ্যে বসে তুমি কাজ করতে পারতেছো। ফ্রিল্যান্সার বলে না, ঘরে বসে কাজ করে। এই যে এগুলা কেন হয়েছে, হ্যাঁ, এটা কমিউনিটি পরিণত হয়েছে কিভাবে, এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের কারণে। দেখো হাতের মুঠায় চলে আসছে, তাই না। আমি যে কোনো সময় যে কোনো, তুমি আমাদেরকে দেখো, আমি আছি ঢাকায়, তোমরা আমাদের সাথে যারা আসো বিভিন্ন জায়গা থেকে আসো, বিভিন্ন জায়গার সাথে আমার সাথে কানেক্টেড আসো, তাই না। সো এটাই কি আমার গ্লোবাল ভিলেজ। আসো তাহলে আমরা চলে যাই, এখানে অসুবিধার কথা বলা আছে, তারপর বলা আছে উপাদানগুলো কি কি লাগে আমার একটা গ্লোবাল, একটা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য। অবভিয়াসলি হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক সংযুক্ত, তাই যে দেখো ইন্টারনেটের মাধ্যমে আমরা যুক্ত আছি, এগুলাই আর কি। আসো আমরা চলে যাই সৃজনশীল প্রশ্নে চলে যাই। দুইটা সৃজনশীল প্রশ্ন আনছি, অ্যান্সারগুলো করতেই পারবা ইজিলি ভাবে। দেখো কি বলছে, নাসিমা এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হবে। সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়ে এমন একটি বিষয় পড়তে চায় যার মাধ্যমে জ্ঞান অর্জন করে একজন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। কি বলছে ক নাম্বার, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। তার মানে পৌরনীতির একদম সংজ্ঞা থেকে প্রশ্নটা আসছে। এটা কে বলছেন, ইএম হোয়াইট। হ্যাঁ, এমসিকিউ আছে, যে সৃজনশীল প্রশ্নের পরে এমসিকিউ, সৃজনশীল প্রশ্নের পরেই এমসিকিউ। তাহলে এক নাম্বারটা কি বলছে, ইএম হোয়াইটের একটা উক্তি দিয়ে বলছে যে এটা কার উক্তি। এবার আসি দুই নাম্বার প্রশ্ন কি বলছে, সুশাসন বলতে কি বোঝায়। তখন আমরা এই সুশাসন, এই পৌরনীতি নিয়ে আমরা কথা বলছি, তার মানে আমরা সংজ্ঞাটা বলতে পারবো। তাহলে সংজ্ঞাটা আমি অলরেডি এখানে দিয়ে দিচ্ছি, আবার পিছনেও আমরা পড়ছি, অনেক কিছু পড়ছি আমরা। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর আমরা শুরু করবো। আমি একেবারে শেষ করে দিব, তোমরা আমাকে বলো না ব্রেক দেন, আমার তো এখন খালি প্রশ্ন সলভই তো, তাই না। তারপর একেবারে তোমরা ছুটি নিও আর কি, আজানটা শেষ হোক। আচ্ছা, 3 নাম্বারটা দেখি কি আছে, দেখো আচ্ছা বলতেছি, তোমাদের একটা কমেন্ট দেখলাম আর কি, আজানটা শেষও বলতেছি।
আচ্ছা তোমরা যারা বলতেছো যে পিছনের ওটুকু নাই, ওটা অনেক জায়গায় তোমাদেরকে পড়াই নাই, দেখো তুমি যদি দেখো তোমাদের এনসিটিবির সিলেবাস, তখন আমি লিখছি সংবিধানে ওখানে বলাই আছে আংশিক, এখানে প্রথম অধ্যায়ের কথা আংশিক বলা নাই, পুরোটাই পড়তে হবে। তারপর আমি দেখো বাকি যেগুলো আনছি আমি কিন্তু অল্প অল্প করে তোমাকে পড়াই দিছি। তোমার কেউ কেউ বলতেছো পুরোটা, কেউ বলতেছো অর্ধেক, এই জন্য বললাম যে তোমাদের আংশিক বলা আছে সংবিধানের কথা। আংশিক মানে ওই যে মৌলিক অধিকার পর্যন্ত বলা আছে, সো ওখানে আংশিক মানে তোমাকে অর্ধেক। তুমি নিজেই দেখো তো দেখি তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায়তে আংশিক বলা আছে কিনা, বলা নাই। বুঝা গেছে? ক্রমবিকাশে কিন্তু এগুলা ক্রমবিকাশের যে সম্পর্কগুলো কিন্তু ক্রমবিকাশের মধ্যে পড়তেছে। তো অনেকে এই জন্য অর্ধেক পড়ছে, এই জন্য সমস্যা, তোমরা এইচএসসি অনেক ফাঁকিবাজি করো। ঠিক আছে, তাহলে আসো, তাহলে দেখো গ নম্বরে কি বলছে যে উদ্দীপকে উল্লিখিত নাসিমার পছন্দের বিষয়টি কি? কি মনে হয় যে কি দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে? হ্যাঁ, এই নিয়ে ওরা পড়তে চায়, তার মানে অবভিয়াসলি কি পৌরনীতি ও সুশাসন। ঠিক আছে, তাহলে এই পৌরনীতি সুশাসন নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, এই এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি ওগুলা লিখে দিলেই তো তোমার গ নাম্বার হয়ে যায়। অনেক কথা বলছি তোমাকে, তারপর আমি তোমাকে এখানে লিখেও দিছি নাগরিকের অধিকার, কর্তব্য, হ্যাঁ, রাষ্ট্রের উৎপত্তি, কার্যাবলী, এইগুলা নিয়েই তো কথাবার্তা পৌরনীতি বলে, সেগুলাই কিন্তু আমরা এতক্ষণ বলছি। ঠিক আছে, তাহলে যা যা বলছি সেগুলো দেখো যে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। আমরা পড়ছি না বৈশিষ্ট্যের মধ্যে, আমি তোমাকে এই জন্য বললাম দেখো বৈশিষ্ট্য পড়ার উদ্দেশ্য এটাই, তুমি যখন লিখবা, হ্যাঁ, পৌরনীতি সুশাসন সম্পর্কে লিখবা, তখন তোমাকে ওই গুরুত্বগুলাই লিখতে হবে। আচ্ছা, এবারে আমরা দেখি ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়নের গুরুত্ব। ওই দেখো, তার মানে পৌরনীতি সুশাসনের গুরুত্ব লিখবা। হ্যাঁ, আবারও সেও একই কথা, হ্যাঁ, যা এতক্ষণ ধরে আমরা পড়ছি সবগুলো এখানে লেখা আছে। ওকে, আমরা এবার দেখি নেক্সট আমাদের প্রশ্নে যাই। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত ছিল, বর্তমানেও দেখা যায়। সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন রীতিনীতি আচার অনুষ্ঠান। নাগরিক জীবন এসব দিক দিয়ে তাই গড়ে উঠেছে জ্ঞানের বিশেষ একটি শাখা, যা শিক্ষার বিভিন্ন স্তরে পড়ানো হয়। বুঝে ফেলছো কাকে মিন করছে। ক নাম্বার, সিভিটাস শব্দের অর্থ কি? আমরা একটু আগে পড়ে ফেলছি যে সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সিভিট নগর আর সিভিটাস নগর, নাগরিক, সিভিট অর্থ নাগরিক আর সিভিটাস কি নগর রাষ্ট্র। খ নাম্বারে দেখি আমরা কি আছে। খ নাম্বারে পৌরনীতিকে নাগরিকতার বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? আমি আরেকটু আগে পড়ছিলাম না, এটা একটা হেডিং এ ছিল পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে কেন সেটা আমরা এই যে অতীত, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, হ্যাঁ, এগুলা নিয়ে আলোচনা করে, এগুলাই এখানে লেখা আছে, যা আমরা একটু আগে বলে ফেলছি। এবার আসো, উদ্দীপকে ইঙ্গিতকৃত জ্ঞানের যে বিশেষ শাখাটির কথা বলা হয়েছে তার পরিধি ও বিষয়বস্তু। আমরা পড়ছি না একটু আগে পৌরনীতির পরিধি, আমরা একটু আগে পড়ে আসছি পৌরনীতির পরিধি, সুশাসনের পরিধি, সব যা বলছি সবই এখানে লেখা আছে। তাহলে বুঝতে পারছো যে কেন ওগুলা পড়ানো হয়েছে। কারণ এই দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নে গ ঘতে, উদ্দীপকে এই গ ঘতে এইসব প্রশ্নগুলো আসে। এবার আসি, উদ্দীপকে ইঙ্গিতকৃত জ্ঞানের যে বিশেষ শাখাটির কথা বলা হয়েছে তার পরিধি ও বিষয়বস্তু। আচ্ছা, একই হয়ে গেল নাকি? ও আচ্ছা, ঘ একই দিয়ে দিচ্ছে, আমি খেয়াল করি নাই। আচ্ছা, এটা মনে হয় ছিল তোমার, ও আচ্ছা, আমি মানে একই দিয়ে ফেলছি না, ঘ দেখি তো, খেয়াল করি নাই, আমি মানে ঘটা আনি নাই না, একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন এই হয়ে গেছে, ঘটা আনা হয় না, খেয়াল করি নাই। আসো এবার এমসিকিউ সলভটা করি আমরা। এবার দেখো এই সবগুলা কিন্তু আমার বোর্ডের প্রশ্ন, সবগুলো আমার বোর্ডের প্রশ্ন। বলো এবার এমসিকিউ অ্যান্সার গুলো। আমি 10টা প্রশ্ন নিয়ে আসছি, তোমার গতকাল বলছিলা যে একটু প্রশ্ন বাড়াই আনেন, তো আমি যেন 10টা প্রশ্ন নিয়ে আসছি। আসো, কি বলছে, পুরো বা পুরি কোন ভাষার শব্দ? বলো। ঘোরায় ফেরা একই, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। হ্যাঁ, তোমাদের তো পরীক্ষাতে তোমার একটা থাকবে প্রশ্ন, তাই না? তোমাদের তো এই অধ্যায়টির একটা প্রশ্ন থাকবে, ওই দেবা ঘোরায় ফেরাই পৌরনীতি সুশাসনের গুরুত্ব, বৈশিষ্ট্য, এগুলাই তোমার ঘোরায় ফিরে লিখতে হবে আর কি। আর ক থাকবে এরকম একটা ছোট্ট একটা আনসার থাকবে, অথবা কোনো উক্তি দিয়ে বলবে যে এটা কে বলছেন, এরকম আর কি। খ নাম্বার থাকবে কোনো একটা সংজ্ঞা থাকবে, যেমন পাইলা কি সুশাসন পাইলা, এরকম আর কি। তাহলে বলো কি হবে, পুরো বা পুরি
বাংলা, হিন্দি, উড়িয়া না কি হবে? সংস্কৃত। তাহলে কি হবে অ্যান্সারটা? সংস্কৃত। মানুষ প্রকৃতি ভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। এটা আমি পিছনে পড়াই নাই, আমি এখানে সলভ করাবো দেখে এখানে আমি দেই নাই উপরে আগে। মানুষ প্রকৃতি ভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, এটা কার উক্তি? আমি যে হিন্টস দিব সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের জনক। কিশোর কুমার বলছে হ্যাঁ ঠিকই আছে, তাহলে অ্যারিস্টটল। ঠিক আছে, এবার আমরা আসি 3 নম্বরে কি বলছে দেখো, ভালো মতো দেখো। পৌরনীতি নাগরিকতা বিষয়ক জ্ঞান, কারণ নাগরিকদের উত্তম জীবনের পথ দেখায়, সুনাগরিকের গুণাবলী আলোচনা করে, অধিকার ও কর্তব্যের ধারণা দেয়। নিচের কোনটি সঠিক? তাহলে পৌরনীতি কি এই 3টা নিয়ে কথাবার্তা বলে নাকি যে কোনো একটা নিয়ে কথাবার্তা বলে নাকি যে কোনো 2টা নিয়ে কথাবার্তা বলে? বলো কি মনে হয় তোমার? হ্যাঁ, যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু, সেটাও কিন্তু তোমার অ্যারিস্টটল। সবগুলো এগুলো না মজা আছে বুঝছো, যখন সবগুলো হয় তখন আমার ভালো লাগে, যে সবগুলো হইলে ভালো লাগে, তাই না? তাহলে কি হবে? 1 2 3, এটা হবে অ্যান্সার 1 2 3। এবার আসো, পৌরনীতির আলোচ্য বিষয় কি? বলো, পৌরনীতির মেইন টপিক কি? বলো, পৌরনীতির মেইন টপিক কি? ধর্ম, রাজনীতি, সমাজ নাকি নাগরিক? হ্যাঁ, সবাই আনসার করতে পারছো নাগরিক, তাই না? অবভিয়াসলি আমরা সব জায়গায় খালি পাইছি সুনাগরিক, নাগরিক, রাষ্ট্র, না? হ্যাঁ, তাহলে কি নাগরিক। কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছে? একদম প্রথমের দিকে পড়াইছিলাম, 2 নম্বর স্লাইডে মনে ছিল এটা। আমি তখনই বলছিলাম দেখো প্রশ্নটা আসছিল বোর্ডে। হ্যাঁ, এডুকেশন ফর সিটিজেনশিপ কে বলছে? বলো, এম হোয়াইট, স্ট্রং, গ্লাউড নাকি রবার্ট হাচিন্স? এটা কত নাম্বার? 5 নাম্বার। আচ্ছা, নেক্সট আমরা চেষ্টা করব আরো বেশি এমসিকিউ রাখার জন্য। আস্তে আস্তে বাড়াচ্ছি না, আমাদের পরীক্ষা থাকবে তো সামনে। হ্যাঁ, তোমাদের দেখো উইকলি এক্সামের মধ্যে তো থাকবে, এই জন্য আমি এখানে 10টা দিছি। তোমাদের উইকলি এক্সামে থাকবে, তোমাদের এই সপ্তাহে যেগুলো পরীক্ষা হবে, মানে এই সপ্তাহে যে ক্লাসগুলো হবে সেটা পরীক্ষা হবে, সেখানেও আমার কিন্তু পরীক্ষার মধ্যে তো প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করছেন? এম হোয়াইট? রে সবাই ভুল করছে, রবার্ট হাচিন্স। এম হোয়াইট না। হ্যাঁ, রাফি বলছে 5 এ প্রবাবলি, হ্যাঁ রবার্ট হাচিন্স হবে। হ্যাঁ, এবার আসো, কোনটি বৈশ্বিক সংগঠন? দেখো দেখি এবার কে বলতে পারে কোনটা বৈশ্বিক, ওয়ার্ল্ড ওয়াইড কোনটা? এখন বলতে পারবা কেন? আমার তো সবগুলো সংস্থাই তো আমার বিশ্বব্যাপী। হ্যাঁ, বিশ্বব্যাপী বলার একটাই কারণ আছে, বলতেছি। আমি তোমাকে একটু আগে বলে দিচ্ছি, দেখি তোমরা বলতে পারো কিনা। দেখো, আমি পড়ানোর সময় তখন বলছিলাম। হ্যাঁ, দেখো সার্ক আমার 8টা দেশ মিলায়, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে গিয়ে আমার 27টা দেশ মিলায়, ইউরোপের 27টা কান্ট্রি মিলায় বানাইছে ইউরোপীয় ইউনিয়ন। আসিয়ান 10টা কান্ট্রি মিলায়। আমি কইছি কি জাতিসংঘ 193টা দেশ, পৃথিবীর 193টা দেশ জাতিসংঘের মেম্বার। তার মানে বিশ্বব্যাপী আমার, এটা ওয়ার্ল্ড ওয়াইড আমার এটা। তাহলে কি হবে? জাতিসংঘ। তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকার ও রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবে। উদ্দীপকে বর্ণিত বিষয়টি নিচের কোনটিকে নির্দেশ করে? দেখি এটা কে অ্যান্সার করতে পারো। আমি কি জয়েন হতে পারবো ইউএনএ? জাকির, আমরা তো বাংলাদেশ জাতিসংঘের মেম্বার। জাতিসংঘে দেশ মেম্বার হচ্ছে দেশ, আমরা জাতিসংঘের মেম্বার। তোমাদের বইতে এটা কি পড়াইতে হবে কিনা আমি জানি না। আমরা বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে আমরা 136তম সদস্য হিসেবে জাতিসংঘের মেম্বার হইছি। ওকে, আমরা জাতিসংঘের মেম্বার। সো বেসিক্যালি আমিও মেম্বার, আমরা নাকি আমরা তো বাংলাদেশ জাতিসংঘের মেম্বার।
বলো এটা কি হতে পারে? আইনের শাসন হবে, সারা ও সংবেদনশীলতা, দক্ষ কার্যকর প্রশাসন, নাকি স্বচ্ছতা ও জবাবদিহিতা? দেশ না, আমি মানুষ হিসেবে না জাকির, ইউনাইটেড নেশনস ওখানে দেশ কি হয়? মেম্বার হয়, ঠিক আছে, দেশ মেম্বার হয়, তাহলে কি হবে? স্বচ্ছতা ও জবাবদিহিতা, তাই না? স্বচ্ছতা থাকবে, তুমি দেখতে পারবা, তাই না? যে কোনো তথ্য তুমি দেখতে পাইতেছো, ধরো দেওয়া আছে ওয়েবসাইটে, আমিও দেখতে পাইতেছি, তুমিও দেখতে পাইতেছো, এমন না যে আমার জন্য আলাদাভাবে দেওয়া হচ্ছে আর তোমার জন্য দেওয়া হচ্ছে আলাদাভাবে। তো আমার একটা স্বচ্ছতা, ঠিক আছে, যে আমি দেখতে পাচ্ছি সব ঠিক মতন। প্রাচীন গ্রিসের নাগরিকরা কোন বিশেষ রাজনৈতিক অধিকারটি ভোগ করত? বলো। জাকির চায় জাতিসংঘের মেম্বার হইতে? হায় রে, তাহলে চলো জাকির, তুমি একটা স্বাধীন দেশ বানাও, তারপর তুমি জাতিসংঘের মেম্বার হইও। জাতিসংঘের সে অঙ্গ সংগঠনে যুক্ত হতে পারবে। হ্যাঁ হ্যাঁ, জাতিসংঘে তুমি যদি এরকম হও যে বাংলাদেশ থেকে অনেক সময় হয় না যে বিভিন্ন যে সংস্থা যে আছে সেখানকার প্রেসিডেন্ট, ওরকম হইতে হওয়া যাবে, কিন্তু তোমাকে অনেক অনেক উপরের লেভেলে যেতে হবে তার জন্য। তত্ত্বাধিকার 2009 সালের, হ্যাঁ ওটা ঠিক আছে। সবাই বলতেছো কি সি, কেউ বলছে ক। এই যে গন্ডগোল লেগে গেছে রে, গন্ডগোল লেগে গেছে। দেখো আমরা বলছিলাম যে গ্রিসে সময় যখন নগর রাষ্ট্র ছিল, নাগরিকরা, কাদেরকে নাগরিক বলা হইতো? যারা দেশ চালাইতো, যারা দেশ চালাইতো তাদেরকে বলা যায় নাগরিক, তারাই দেশটাকে পরিচালনা করত। এবার তাহলে বলো কি হইতে পারে? তাহলে কি হইতে পারে এবার বলো? যারা দেশ পরিচালনা করত, তাহলে কি হবে বলো? জাকির বলছে 8 সি, আসমা বলছে 8 সি। হ্যাঁ এই যে এবার ঠিক আছে, এবার কোশ্চেন করছো। হ্যাঁ, সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার, ঠিক আছে। এবার 9 নাম্বার দেখো, এইটা একটাই দেখো, চিহ্নিত স্থানে কোনটি বসবে? আরে বলছে ছকটি পড়ে আমরা দুইটা প্রশ্নের উত্তর দিব। চিহ্নিত স্থানে কোনটি বসবে? স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অংশগ্রহণ। বলতো কোথায় আমরা পাইছি এগুলা? কোথায় আমরা পাইছি এগুলা? আইন, স্বাধীনতা, সামাজিক মূল্যবোধ, সুশাসন, আমরা কোথায় পাইছি বলো? স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অংশগ্রহণ। কিসে পাইছি আমরা? এই যে সবাই, এরা এরা সবাই পারে, কমন, সুশাসন। এবার আমরা আসি লাস্ট যেটা, ওইটাই দেখো, ওই যে ওই ছকটাই কি বলছে? চিহ্নিত বিষয়ের সাথে পরিণতির সম্পর্ক হলো। তার মানে আমরা আগে আনসার পাইলাম, আমরা আগে পাইছিলাম এখানে কি? সুশাসন। লিখলাম আমি এখানে সুশাসন। সাথে সম্পর্কটা কি পরিণতির? আমরা এটাকে কিন্তু পড়ছি, এই দুটা নিয়ে তো পড়াশোনা করছি। উভয় শাস্ত্রই পরস্পরের সহযোগী, একটি বিষয় তাত্ত্বিক, অন্যটি ব্যবহারিক, উভয় রয়েছে অভিন্ন লক্ষ্য। তার মানে তিনটাই তো কি সেম, তিনটাই সঠিক, তাই না? যে আমরা জানি তারা সহযোগী, সাপোর্টিভ, একটা তাত্ত্বিক আর এটা কি ব্যবহারিক, আর এটা কি উভয় লক্ষ্য কি একই, সুনাগরিক তৈরি করা। তার মানে কি হবে? অবভিয়াসলি 10-এর ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? আজকে ক্লাসের পড়া ক্লিয়ার হইছো? ক্লিয়ার? তাহলে আমাদের পরিণতির প্রথম পত্রের প্রথম অধ্যায়, একটা অধ্যায় শেষ। গতকালকে যারা ইতিহাসে ক্লাস করছো তারা একটা অধ্যায় শেষ করতে পারছো। আজকে আমাদের পরিণতির প্রথম ফার্স্ট পার্টের প্রথম অধ্যায় শেষ পুরাটাই। দেখো কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আরো এমসিকিউ দিব। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আসমা ক্লাস করলাম আমি দাঁড়ায়, আমার কোমর ব্যথা হওয়ার কথা ছিল, তোমার কোমর ব্যথা হলো কেমনে? হ্যাঁ, তোমার তো শুয়ে বসে দেখো, আমার সাথে কোমর ব্যথা হওয়ার কথা, আমি দাঁড়ায় ক্লাস নিলাম 3 ঘন্টা। হ্যাঁ, আমার তো ইসলামের ইতিহাস সেটা তো কোর্সে নাই। আচ্ছা ক্লাস কেমন লাগলো?
হ্যাঁ, ইতিহাসে ইসলামের ইতিহাস নেই, আমরা ইতিহাসটা দিচ্ছি। দেখো আর্টসের অনেকগুলা সাবজেক্ট, সবগুলো তো দেওয়া সম্ভব না, তাই না? ক্লিয়ার তো না? আমরা দিয়ে দিব না ক্লাসের পর, পিডিএফটা দিয়ে দিব না। সুন্দর। আগে তোমার দেখো যে আমিও দাঁড়ায় করছি মোবাইলে চার্জ দিয়ে। আরে সাইকোলজি অ্যাড করেন, সুন্দর লাগছে, লজিকও নাই। হায় রে। আচ্ছা দেখো আজকে চ্যাপ্টারটা বোরিং চ্যাপ্টার, তারপর আমি চেষ্টা করছি দেখো আমাদেরই বাংলাদেশ বা আমাদেরকে নিয়েই উদাহরণ দেওয়া, আমাদের দেশকে নিয়ে বলছি, তাই না? আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের অবস্থাটা কি, তুমি নিজেও দেখতে পাচ্ছ, তুমি কানেক্ট করো, তাই না? পড়ার সাথে তুমি কানেক্ট করো। তোমাকে আমি অনেক কিছু বলছি, দেখো তখন তুমি ভাবো, যখন পড়লা তো এটা ভাবো, আরে আসলে তাই, আমাদের দেশে এটা আছে বা এটা নাই, আমাদের এখন অবস্থা ভালো না, আমাদের পলিটিক্যাল অবস্থা ভালো না, আমাদের দেশের অবস্থা ভালো না। আমরা কিন্তু আমাদের সাথে কম্পেয়ার করে তুমি পড়ো। এই যে আমি তোমাকে যে বললাম, আমি কি যে কথাগুলো এক্সট্রা বলছি এগুলো বইতে আছে? নাই, এগুলো আমাদের আশেপাশে, আমাদের চারদিকে আছে, আমাদের আশেপাশে আমরা এগুলো দেখছি বা দেখতেছি। কম্পারিজন করো তুমি, তাই না? যে আমি বললাম পুলিশি রাষ্ট্র, তাই না? পুলিশি রাষ্ট্র বললাম আমি তোমাকে একটা কথা, তাই না? আমি নিজে একটা সময় বলছি, জানো, যখন আওয়ামী লীগ সরকার ছিল, রাস্তায় পুলিশের এক ভাব টাপ দেখাবি তোমাদের, পুলিশই মানে মানে হেই চালাচ্ছে দেশ, কারণ পুলিশকে সব ক্ষমতা দিয়ে রাখছে। আমরা সেটা দেখছি, সেটা প্রমাণ আমরা দেখছি আন্দোলনের সময় পুলিশের, তাই না? যে পুলিশের কি ক্ষমতা, কেউ পুলিশের কিছু কথাই বলতে পারে না। তার মানে বলা যায় যে আমরা আজকে এই টার্মটা পাইলাম যে পুলিশি রাষ্ট্র আমাদের বাংলাদেশও হয়ে গেছিল। মানুষ কি এমনি এমনি খেপা পুলিশের উপরে হামলা করছে, বিভিন্ন যে থানা পুরাই দিছে মানুষ, কেন? আমার নিজের চোখে দেখছি যেদিন ওই যে 5ই আগস্ট হাতির ঝিলে আমাদের ঢুকছি, সব রিক্সা নিয়ে ঘুরতেছিলাম সবাই, আমরা সব কাজিনরা, তখন দেখি হাতির ঝিলে থানার সামনে মানুষ জড়ো হয়ে আসছে, এরকম করে অনেক মানুষ জড়ো হয়ে আসছে, মানে এখন থানা ঢুইকা পুরাই দিবে। আস্তে আস্তে দেখি খিলগাঁও থানা পুরা শেষ, আমরা যেতে পারি নাই, খিলগাঁও সরাই দিচ্ছে, এইদিকে আগুন আগুন ধরছে, আপনারা সরে যান, আগুনে পুরাই ফেলছে, পুরা খিলগাঁও থানা আগুনে পুরাই দিছে। মানুষের ক্ষোভ যে পুলিশ এতদিন কি করছে আমাদের উপরে। তাহলে এই যে তোমাদের যে পড়াগুলো, তুমি চেষ্টা করো যে আমাদের বাংলাদেশ বা দেশের সম্বন্ধে দেখো, দেখবা কারেক্ট করে পড়ো, তখন আরো ইজি লাগবে। নাহলে এই পড়াটা আসলে তো কি সুশাসন, পরিণীতি, এগুলো সাথে একটু থিওরিটিক্যাল পড়া আমার কাছে লাগে, বর্ণনামূলক লাগে আর কি। বই পড়তে হবে। আচ্ছা তুমি এটা পড়তে পারো, এই যে তুমি তো পিডিএফটা পড়লেও হবে, সমস্যা নাই। হ্যাঁ, পিডিএফটা পড়লেও হবে। উক্তিগুলো কিভাবে মানতে পারি তুমি লিখবা, তুমি এটা লিখবা, এভাবে করে লিখবা। তোমার আজকে কাজ হচ্ছে কি উক্তিগুলো এভাবে লেখা, কে কোন উক্তি লিখছে তুমি একটা নোট করে ফেলাও, নোট করে ফেলাও, কারণ পরীক্ষাগুলো আসে। দেখছো না তুমি আজকে ভুল করে ফেলছো, তোমরা আজকে ভুল করে ফেলছো উক্তিগুলো, একটা ইএম হোয়াইট বলে ফেলছো, হাচিন্স হবে যেটা, হ্যাঁ, এডুকেশন ফর সিটিজেনশিপ, এই যে ভুল করে ফেলছো, এই জিনিসগুলো লিখে রাখবা, পরীক্ষাগুলো আসে এমসিকিউ। আমার কথা হচ্ছে এমসিকিউ যেন ভুল না হয় তোমাদের। হ্যাঁ, এমসিকিউ ধরো মনে করো সিকিউ তো তোমরা লিখতে পারবা, মানে বর্ণমূলক লিখতে, খ গ লিখতে পারবা, কতে তোমার একটা আসবে উক্তি দিয়ে বললো এটা কার উক্তি, ওটা একটা মানে কঠিন আর কি। ঠিক আছে, ওকে। 8-12 উপর শেষ করছি, তারপরে জাকির তো জাকির তো দেখি 8 বার পড়ে ফেলছে, তারপরে যদি বলো মনে থাকে না, তুমি লেখে পড়ো, তুমি লেখো, নোট করো, এছাড়া উপায় নাই। ধরো তুমি আজকে ভুলে গেছো, রাতের বেলা তুমি নোটটা খুলো, তুমি যে লিখছো নোটটা খুলো, বই থেকে না নোট করবা, নোট লিখবা, যখন তুমি লিখবা তখন তোমার মনে থাকবে। তুমি এটা খুলো যে আমি ভুলে গেছি, আমি আবার একটু দেখি, উপরে হেডিং দাও পরিণীতি ও সুশাসন, তারপর তুমি উক্তিগুলা লেখো। তুমি যেসব অধ্যায় উক্তিগুলা পাবা তুমি লিখে ফেলো। তুমি যদি লিখে লিখে পড়ো, আমার মনে হয় তুমি ভুলবা। আমি এখনো বই একেবারে শেষ করতে পারি, দেখো জাকির 8 বার শেষ করে ফেলাইছে, দেখছো? তাহলে এভাবে লিখবা, আসমা জাকির তোমাদের কাজ হচ্ছে গিয়ে উক্তিগুলা নোট করে ফেলা, উক্তিগুলা নোট করে ফেলো, উপরে হেডিং দিবা, কোন চ্যাপ্টারের হেডিং দিয়ে নোট করে ফেলো। জাস্ট উক্তি পাশে কি কে বলছে তার নামটা, উক্তি আসে, উক্তি আসে, প্রশ্ন উক্তি আসে, হ্যাঁ, এমসিকিউতে উক্তি আসে। সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার পড়ি আর কান্না করি, ইনশাআল্লাহ আমি তো পড়াবো, আশা করি কি বলে
সমস্যা হবে না। সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার আমি লাস্ট 2 দিনে প্রথম অধ্যায়টা পড়ছি। আজকে তো বললা সাবিনা আক্তার, এখন বলো সাবিনা আক্তার এখন কি ইজি লাগছে? তুমি তো বললা লাস্ট 2 দিনে প্রথম অধ্যায়টা পড়ছো। দেখো এখন সামনে হচ্ছে কি তোমার পরীক্ষার ডেট দিয়ে দিছে, জুনের লাস্ট থেকে পরীক্ষা শুরু। এখন আর হচ্ছে গিয়ে কোনো মানে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এখন তোমাদের এখন একটাই যে আমার এখন সামনে পরীক্ষা আছে, আমি পরীক্ষার জন্য ভালো করতে হবে আমাকে। সো সেভাবে পড়া শুরু করে দাও। দেখো আমাদের অলরেডি দেখো এভরিডে আমাদের ক্লাস হচ্ছে, দেখছো এভরিডে তোমাদের ক্লাস। হ্যাঁ, ইংলিশ, আইসিটি, বাংলা, আর্টসের ক্লাস শুরু হয়ে গেছে, কমার্সের ক্লাস, যারা কমার্স তারা সন্ধ্যা ক্লাস করবে। আমাদের প্রতিদিনই ক্লাস আছে, তোমাদের প্রতিদিনই কিন্তু আর্টসের ক্লাস আছে। আজকে যেমন পরিণতি মানে অর্থনীতি, তারপর আবার হচ্ছে গিয়া মানে একটা করে আর্টসের ক্লাসও চলবে, কমার্সের ক্লাস চলবে, তাই এইচ ইন এভরি তোমাদের ক্লাস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার। যাক যাক, আমি অনেক খুশি হই তোমরা যখন বলো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আবারও চলে আসবো খুব সম্ভবত মনে হয় মঙ্গলবারে ইতিহাসে ক্লাস আছে, আবার বুধবারে আবার আমাদের পরিণতি ক্লাস। বুধবারে হচ্ছে গিয়ে পরিণতি হচ্ছে গিয়ে আমার প্রথম অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার, প্রথম অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বো আমরা। ওটাও মূল্যবোধ, হ্যাঁ ওটাও একটু বোরিং টাইপ পড়া আর কি। হ্যাঁ অমর আনার না আমার, হ্যাঁ তোমাকে আমি বলবো, তোমাকে আমি ওটা বলবো গভর্নর জেনারেল আর ভারত সচিবের যেটা আর কি, ওটা আমি তোমাকে ওই সময় পড়াবো, যখন আমি পড়াই দিব তখন বলবো। এখন আমরা যেহেতু আমরা এটা নাই, হ্যাঁ এটা আমি পড়বো। যেমন ভারত মহাসচিব বা হচ্ছে গিয়ে ভাইসরয়, হ্যাঁ একটা সময় তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ আমার এখানে চালাইতো, তারপর সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবসান হয়, তখন ইংল্যান্ড থেকে ডিরেক্ট ভারতকে চালাইতো। তখন যাকে পাঠানো হয়েছে তাকে বলা হইতো ভাইসরয় বা বড়লাট, আর তার আগে যারা ছিল তাদেরকে বলা হইতো কি গভর্নর জেনারেল। এমনি পদবিটার নামটা চেঞ্জ হয়েছে আর কি। ওকে, মাদ্রাসা রুটিন দিছে কিনা আমি শিওর বলতে পারবো না, কিন্তু তোমাদের যে মেইন সেটা তো দিছে। ওকে তাহলে ঠিক আছে, তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে রাখি, আল্লাহ হাফেজ।